গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা স্ক্রিন দেখতে পাচ্ছিস তোরা? দেখা যাচ্ছে একটা স্ক্রিন? বেশ, ওকে। আমাদের আজকের আমরা যেটি আলোচনা করব সেই সম্পর্কে ছেলেমেয়েরা তোমরা সবাই একরকম ওয়াকিবহাল এবং অনেক কিছুই জানো না, অনেক কিছুই জানো, অনেক কিছুই জানো না। যেগুলো জানো না সেগুলো জেনে নাও, আর যেগুলো জানি সেগুলো আরও চর্চা হোক। আমরা যাকে নিয়ে আজকে আলোচনা করব, তোমরা জানো যে আমরা আন্তর্জাতিক সাহিত্য এবং ভারতীয় সাহিত্য অত্যন্ত ডিটেলস আমরা আলোচনা করছি। সেই নিরিখে আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনা হচ্ছে কালিদাস। অডিওটা যে অন করে রেখেছো আমি রিমুভ করে দেবো এখনই, কারণ তুমি অডিওটা আমি অফ করতে বলেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় সম্পূর্ণভাবে কালিদাসের আমরা সমগ্র সৃষ্টি প্রক্রিয়া নিয়ে আজকে একদম ডিটেলস আলোচনা করব। আমরা বুঝে নেব কালিদাসের তার প্রথমেই দেখো আমি একটা ছক তোমাকে এখানে দিয়েছি। মূলত এই সৃষ্টি ক্ষেত্রটি নিয়েই আমাদের আলোচনা করতে হবে। আমরা কালিদাসের তার মূলত প্রাধান্য দেবো তার সৃষ্টি ক্ষেত্রটিকে নিয়ে। কালিদাসের তার নাটকের সংখ্যা মোট 3টি: মালবিকাগ্নি মিত্র বা মালবিকাগ্নি মিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম। এই 3টি নাটক আর 4টি তার কাব্য। 4টি কাব্য আবার 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে ঋতুসংহার, আর একটা হচ্ছে মেঘদূত, এবং আরেকটা হচ্ছে কুমার সম্ভব বা কুমার সম্ভবম, আরেকটি রঘুবংশম বা রঘুবংশ, আমরা দুরকমই বলতে পারি। এই 4টি কাব্যের মধ্যে 2টি বিন্যাস আছে। তোমরা দেখতে পাচ্ছ যে ঋতুসংহার এবং মেঘদূতম এই 2টি হচ্ছে খণ্ডকাব্য বা গীতিকাব্য, আর কুমার সম্ভব এবং রঘুবংশ এই 2টি হচ্ছে মহাকাব্য। মানে কাব্যের মধ্যে 2 ধরনের বিন্যাস রয়েছে। আমি যে জায়গাটি প্রধানভাবে আলোচনা করব সেটা সম্পর্কে আমি একটা প্রাথমিক তোমাকে একটা ছবি দেখালাম। এরপর আমরা চলে যাই একদম শুরুতে। কালিদাস তার সম্পর্কে, কালিদাস নিজের সম্পর্কে তিনি একদম বলা যেতে পারে তিনি কিছু প্রকাশ করেননি, কিন্তু পূর্বসূরীদের তিনি অকুণ্ঠ প্রশংসা করেছেন এবং বিনম্র শ্রদ্ধা তিনি প্রদর্শন করেছেন। কালিদাসের তার সম্পর্কে যে কথাগুলি আমরা জানি সেই কথাগুলি সব প্রচলিত, বিভিন্নভাবে তার সম্পর্কে প্রচলন আছে। সঠিক কোনো তথ্য সেই সম্পর্কে কিন্তু নেই। বিভিন্ন কিংবদন্তি, সেই কিংবদন্তি যে ক্ষেত্রগুলি, সেই ক্ষেত্রগুলির মধ্যে তার সম্পর্কে যা পাই, যেটা তোমাদের কাছে অত্যন্ত কমন একটা বিষয়। তোমরা সবাই জানো যে সুন্দরী একটি রাজকন্যা যার নাম ছিল বিদ্যাবতী। সেই বিদ্যাবতী তার প্রচণ্ড অহংকার ছিল। শাস্ত্র আলোচনায় তাকে যে পরাস্ত করতে পারবে তাকেই সে বিয়ে করবে। তো পণ্ডিতরা যখন তার কাছে পরাভূত হলো তখন তারা তাকে জব্দ করার জন্যে একটি বোকাকে খুঁজতে লাগলো এবং দেখলো গাছের সেই ডাল কাটছে। তোমরা সেই ডালের ঘটনা প্রত্যেকেই জানো। তার
গোড়াতে না বসে ডগার দিকে বসে গোড়ার দিকটা কাটছিল এবং তাকে শিখিয়ে নিয়ে গেছিল যে যা বলবে তুমি ইশারায় উত্তর দেবে। মেয়েটি তাকে জিজ্ঞেস করেছিল নিজের একটা আঙুল দেখিয়ে, ঈশ্বর এক না দুই। তখন ও ভেবেছে যে ও বোধহয় আঙুল দিয়ে আমার হয়তো চোখ নষ্ট করবে, সেই জন্য ও দুটো আঙুল দেখিয়েছে। মানে ও বলতে যাচ্ছে আমি তাহলে দুটো আঙুল দিয়ে তোমার দুটো চোখই নষ্ট করে দেব। এইরকম যে জায়গায়, অর্থাৎ মেয়েটি সে বুঝতে পারলো যে উষ্ট্র উচ্চারণ করতে গিয়ে সে যখন উষ্ট্র তারপর আবার যখন উট্টো বলে তখন বুঝতে পেরে গেছে যে আমি কাকে বিয়ে করেছি এবং তাকে তাড়িয়ে দিল। সে তারপর জলে ডুবে আত্মহত্যা করতে গেল। তখন দেবী সরস্বতী বা দেবী কালী, এটা মতান্তর আছে, তাকে বিদ্যালাভ বা তার জিহ্বাগ্রে অবস্থান করল এবং সেই কালীর বরে, সেই বোকা লোকটির কালীর বরে তার যেহেতু জীবনের এই পরিবর্তন এলো, তাই তার নাম হলো তখন থেকে কালিদাস, সেই বোকা ব্যক্তিটির নাম। তারপরে সে কিন্তু সেই মেয়েটির কাছে আবার এসেছে। সে অপমানের কথা সে তো ভোলেনি, রাজকন্যার কাছে ফিরে এসেছে। এসেই সে রাজকন্যার ঘরে গিয়ে, গৃহদ্বারে গিয়ে আঘাত করেছে। আঘাত করে সে বলেছে অস্তি কশ্চিত বাগ বিশেষ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। অস্তি কশ্চিত বাগ বিশেষ, অর্থাৎ কিছু বিশেষ কথা আছে। এখন সেই মেয়েটি সে তাকে শর্ত দেয় যে এই শব্দগুলো নিয়ে, সে যে সুশিক্ষিত হয়েছে সেটা বুঝবে, এই শব্দগুলো নিয়ে যদি সে এক একটি কাব্য রচনা করতে পারে, অস্তি কশ্চিত বাগ ও বিশেষ, এই প্রত্যেকটা শব্দ নিয়ে তাকে কাব্য রচনা করতে হবে এক একটি করে। তো কালিদাস এই শব্দগুলো নিয়ে কাব্য রচনা করে গেলেন। তাই আমরা বলবো যে অস্তি দিয়ে যে কাব্যের শুরু, সেই কাব্যের নাম হচ্ছে কুমার সম্ভব। অস্তি দিয়ে কুমার সম্ভব কাব্যের শুরু, এটা তোমরা দারুণভাবে মুখস্থ রাখবে। আমি তার প্রেক্ষাপটটা বললাম তোমাকে। অস্তি দিয়ে দেখো কাব্যটা শুরু আছে। তুমি কুমার সম্ভব কাব্য পড়তে গেলে দেখতে পাবে অস্তি উত্তর শ্যাং দিশি দেবাত্মা হিমালয় নাম নগাধিরাজ। আর মেঘদূত কাব্যের শুরু হচ্ছে কশ্চিত কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমত্ত। এই যে দেখতে পাচ্ছ কশ্চিত কান্তা, কশ্চিত, তাহলে অস্থির পর এলো কশ্চিত। তারপর রঘুবংশ কাব্য শুরু হয়েছে বাক দিয়ে, অর্থাৎ বাক মানে শব্দ দিয়ে, এই বাক শব্দ দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ আমরা সন্ধিবদ্ধ করলে বাগার্থাবিব সম্পৃক্তৌ বাগর্থ প্রতিপত্তয়ে, তাহলে আমরা বাঘ পেলাম। আমরা ওপরে যদি তাকিয়ে দেখি দেখতে পাবো অস্থি হলো, কশ্চিত হলো, বাঘ হলো। এবার হচ্ছে বিশেষ। বিশেষ নিয়ে একটা মতান্তর আছে, বিতর্ক আছে যে বিশেষ এই শব্দটি দিয়ে শুরু হয়েছে ঋতু সংহার কাব্য। বিশেষ সূর্য স্পৃহণীয় চন্দ্রমা, এইভাবে শুরু হচ্ছে ঋতু সংহার কাব্য। ছেলেমেয়েরা মনে রাখবে, এগুলি অত্যন্ত তথ্য সমৃদ্ধ। তোমাকে এই জায়গাটি, মূলত এই জায়গাটি তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখানে কোনো গল্প নয়। এখানে হচ্ছে ওই কাব্যগুলো শুরু হয়েছে এইভাবে, তার পিছনে একটি কিংবদন্তি গল্প আছে। কিংবদন্তি আমার না জানা থাকলেও হবে, কিন্তু আমার প্রশ্ন আসবে অস্থি দিয়ে কোন কাব্যের শুরু। আমরা যখন আমরা এসএসসির মতো একটা পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা মনে রাখি যেন যে এই ধরনের পরীক্ষায় এই প্রশ্নগুলি কেন আরও গভীরে প্রশ্ন হওয়া উচিত। কারণ যখন অনার্স লেভেলে আমরা ছেলেমেয়েদেরকে পড়াই,
তোমাদের হয়তো অনেকে জানা নেই, অনার্স লেভেলের ছেলে মেয়েদেরকে যখন পড়ায় তখন পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্থি দিয়ে কোন কাব্যের শুরু। সুতরাং এইভাবে কেউ ভেবে নিও না যে এগুলি স্যার আলোচনা করছে এগুলি অবান্তর, কারণ যে ভাবছে তার হয়তো সেই প্রশ্ন সম্পর্কে কোনো ধারণাই নেই। একটা অনার্স লেভেলে অস্থি নিয়ে প্রশ্ন এসছে, বারে বারে এসছে, কেমন বারে বারে সালের প্রশ্ন এসছে। যেহেতু সংস্কৃত সাহিত্য ইতিহাস এর সঙ্গে 10 বছর ধরে প্রায় আমি যুক্ত আছি, যেহেতু আমাদের অনার্স লেভেলে সংস্কৃত সাহিত্যের ইতিহাস আছে। 2 নম্বর আমরা কিংবদন্তি পাচ্ছি। 2 নম্বর কিংবদন্তি কি না, কালিদাসের মৃত্যু সম্পর্কে কিংবদন্তি হচ্ছে কালিদাস সিংহলরাজ কুমার দাস, তিনি ছিলেন কালিদাসের বন্ধু। সিংহলরাজ কুমার দাস তিনি ছিলেন কালিদাসের বন্ধু। সুপর্ণা, দেখতে পাচ্ছিস তোরে সব কিছু? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। বেশ, ঠিক আছে। তাহলে সিংহলরাজ কুমার দাস ছিলেন কালিদাসের বন্ধু। তার অনুরোধে কালিদাস সিংহলে বেড়াতে গেছিলেন, সেখানে এক বারবণিতার ঘরে কালিদাস নিহত হন। আবার কেউ মনে করেন যে কুমার দাসই কিন্তু কালিদাসকে চক্রান্ত করে মেরে ফেলেছিলেন, কারণ তিনি নিজেও কবি ছিলেন। এটা নিয়ে বিতর্ক আছে বা সমস্যা আছে, এগুলো সব কিংবদন্তি। কেমন? তো আমরা সেই নিরিখেই বলবো যে এই সিংহলরাজ কুমার দাস এবং বারবণিতার প্রসঙ্গ একটু মনে রাখবে কালিদাস পড়াশোনা করতে গিয়ে। 3 নম্বর কিংবদন্তি হচ্ছে কর্ণাটরাজ মহিষী ছিলেন বিদুষী এবং তিনি পাণ্ডিত্যের অহংকার ছিল তার। তিনি ওই মনে করতেন যে তার কাছে এরকম তার ধারণা ছিল যে যে পৃথিবীর বুকে ব্রহ্মা, ব্যাসদেব এবং বাল্মীকি এই 3 জনকেই তিনি কবি বলে মনে করেন, প্রণাম জানান তাদেরকে। 3 জনকে, ব্রহ্মা, ব্যাসদেব এবং বাল্মীকি, এই 3 জনকে কবি বলে তিনি সম্মান জানান। বাকি যারা কবিতা টবিতা লেখে তাদেরকে তাদের মাথায় তিনি বাঁ পায়ে করে লাথি মারেন, তাদের মাথায় বাঁ পায়ে করে লাথি মারেন। তো পরবর্তীকালে সেই রাজমহিষী তিনি কালিদাসের কাব্যগুলি পাঠ করলেন এবং কালিদাসকে অত্যন্ত সমাদর করলেন, তার পায়ের ধুলো নিলেন এবং তিনি যে শ্লোকটি 4 লাইনে যে শ্লোকটি বলেছিলেন, যেখানে বললাম যে ব্রহ্মা, ব্যাসদেব এবং বাল্মীকি এই 3 জন ছাড়া বাকি যারা আছে, যারা কবিতা টবিতা লেখে, তাদের মাথায় আমি বাঁ পায়ে করে লাথি মারি। এটা তাহলে কী হলো? তিনি তো কালিদাসের পায়ে লুটিয়ে পড়লেন। তখন তিনি তার ওই চরণগুলিকে চেঞ্জ করে লিখলেন যে এই 3 কবি ছাড়াও যারা আজকাল কাব্য লিখছে, মানুষকে চমৎকৃত করছে, তাদের বাম পদ আমি মাথায় তুলে নিই। এই যে কাব্যটির বা শ্লোকটি তিনি চেঞ্জ করলেন। আমরা 2 নম্বর ক্ষেত্র আমরা পেলাম, 3 নম্বর ক্ষেত্র আমরা পেলাম। এবার আমরা আসছি 4 নম্বর কিংবদন্তি। দণ্ডী, কালিদাস, এদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিতর্ক হলো। সরস্বতী আবির্ভূত হয়ে বললেন যে কবি দণ্ডী, এই নিয়ে কোনো সংশয় নেই, দেখতে পাচ্ছ সংস্কৃতে লেখা। এটা শুনে কালিদাস খুব অপমানিত হলেন এবং সরস্বতীর কাছে জানতে চাইলেন যে তার তাহলে কোনো মূল্য নেই। তখন সরস্বতী বললেন তাকে যে দণ্ডী হচ্ছে কবি, আর কালিদাস তুমি হলে স্বয়ং সরস্বতী। আমরা এই সমস্ত কিংবদন্তিগুলো সম্পর্কে আমরা ওয়াকিবল হলে কালিদাস সম্পর্কে আমাদের যে শ্রদ্ধা আকর্ষণ সেগুলো হয়তো বাড়বে। কালিদাসের তার 5 নম্বর কিংবদন্তিও আছে, সেখানেও ওই একই প্রসঙ্গ। 2 নম্বর ক্ষেত্রে যেমন বলেছিলাম যে বারবণিতার ক্ষেত্র, এখানে
যে বারবণিতার ক্ষেত্র আছে সে হচ্ছে আমাদের লক্ষ্যহীরা। বারবণিতাটি হলো লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা বারবণিতা দেখতে পাচ্ছ তোমরা। সেই বারবণিতার আর পাল্লায় কালিদাস পড়েছিলেন এবং বারবণিতা কালিদাসকে তাকে রাজার কাছে নিয়ে যান। রাজা তাকে পুরস্কার দেবে বলেছিল, তা বারবণিতা দেখলো কালিদাস ওই পুরস্কার পেয়ে যাবে, তাই কালিদাসকে সেই বারবণিতা হত্যা করে, অর্থাৎ পুরস্কার লোভে। 6 নম্বর তার সম্পর্কে আমরা যে লোকশ্রুতি পাচ্ছি যে কালিদাস যৌবন মদে মত্ত বলে তিনি বহিষ্কৃত হয়েছিলেন রাজসভা থেকে, এবং তিনি রাতের অন্ধকারে পালিয়ে গেলেন। একটি গণিকাগৃহের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি একটি শ্লোক পূরণ করে দিলেন এবং 11 শতকে ভৈ রাজার সঙ্গে কালিদাসকে যুক্ত করা হয়েছে। কালিদাস নাকি এই রাজার রাজ্যে বিলাসবতী নামক এক বারবণিতা গৃহে বাস করতেন। আমরা মোট 3টে পয়েন্টের মধ্যে পেলাম কালিদাস বারবণিতা বারবণিতা বারবণিতা। এখন বারবণিতার এই এতগুলি লোকশ্রুতি ক্ষেত্র রয়েছে আমরা দেখলাম। এবার কতখানি সত্য নাকি সেটা তো আমাদের বিচার্য বিষয় নয়। আমরা এই তথ্য দেখতে পাচ্ছি কালিদাস সমীক্ষা, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা 214 থেকে 215। অর্থাৎ যতগুলি ক্ষেত্র আমরা বললাম প্রত্যেকটা মনে রাখবে সেগুলো কোনো পণ্ডিত ব্যক্তি সেই ক্ষেত্রগুলি এনেছেন, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। শুধু আমরা তো পণ্ডিত নই। কালিদাসের জন্মস্থান সেটাও বিতর্কের বিষয়। কালিদাস তিনি তার যে জন্মস্থান, সেই জন্মস্থান নিয়ে দারুণভাবে বিতর্ক। তার আসলে জন্মস্থান যে কোথায় কেমন নির্দিষ্ট করে আমরা জানতে পারি না। দেখো, একজন গবেষক, এই বিভিন্ন কালার করেছি মানে এনারা সব গবেষক। প্রভাবতী কুলকার্ণীর মতে কালিদাস ছিলেন মালব দেশের অধিপতি। ভাওদাজি তিনি বললেন কবির জন্মস্থান কাশ্মীরে। হরপ্রসাদ শাস্ত্রী তোমরা সবাই চেনো, তিনি বললেন কালিদাস মান্দাসর বা তার নিকটবর্তী কোনো স্থানের অধিবাসী ছিলেন। ননীগোপাল মজুমদার এবং পিটারসন দুজনেই বললেন তিনি বিদর্ভের। গোবিন্দ আচার্য স্বামীর মতে অন্ধ্রের অধিবাসী কালিদাস। বিদ্যালঙ্কার বাগীশ্বরের তার বক্তব্য হচ্ছে হরিদ্বার বা কনখলে তার জন্ম। কমলাপতি মিশ্র তিনি ওই ধারণায় পোষণ করলেন। পারঞ্জপে তিনি মহাকৌশলের অন্তর্গত মালেদা বা ছত্তিশগড়কে কালিদাস জন্মভূমি বলেছেন। সতীশ বিদ্যাভূষণ বিখ্যাত ব্যক্তিত্ব, সিংহলের মানুষ বললেন। লক্ষণ ঝা তিনি কালিদাস নামক গ্রন্থে কালিদাসকে বিহারের মানুষ বলেছেন। এই এতগুলি তথ্য আমি এখানে দিয়েছি, তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো কালিদাসের কোথায় জন্মস্থান স্যার জানি না। সব দেখো কিংবদন্তি বলা হয়েছে, কেমন নির্দিষ্ট একদম খাঁটি কোনো তথ্যের ক্ষেত্র কিন্তু নেই। কালিদাস তাহলে কখন আবির্ভূত হলেন? কালিদাসের আবির্ভাবকাল এই নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলেছিলেন হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লুয়ে তারিখ সাল। পণ্ডিতরা কালিদাসের কাল নিয়ে বিবাদে ব্যস্ত, কালিদাসের সৃষ্টিগুলো নিয়ে মাথা ঘামাও। দেবেন্দ্রনাথ বসু তিনি শকুন্তলায় নাট্যকলা এই গ্রন্থে তিনি কালিদাস সম্পর্কে তিনি বেশ কিছু কথা বলেছেন, সেগুলি আমি এখানে লিপিবদ্ধ করেছি। ভালো ভালো কথা বলেছেন তিনি কালিদাসের, তার যে মানস পরিমণ্ডল, সেই মানস পরিমণ্ডলের ক্ষেত্রগুলি বলেছেন, কিন্তু সেখানে তো আমরা তার আবির্ভাব কাল নিয়ে আমরা সেরকম কিছু পাচ্ছি না। একটা মোটামুটি জায়গায় আসা যাচ্ছে যে কালিদাস মোটামুটি 800 থেকে 1200 এই সময়কালে কালিদাসের আবির্ভাব হয়, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আর
অনেকে বলছেন বিক্রমাদিত্যের রাজত্বকালেই কালিদাসের আবির্ভাব হয় এবং বিক্রমাদিত্যের তিনি সভাকবি ছিলেন। বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন এবং ছিলেন না, একটা টিম হচ্ছে ছিলেন, একটা টিম ছিলেন না। তাই বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন বলে অনেকে তারা চিহ্নিত করেছেন, কিন্তু তারা সেরকম কোনো প্রমাণ তারা দিতে পারেননি। আমরা কালিদাসের তার কে কালিদাস, কালিদাসের তার যে কিংবদন্তি, তার মৃত্যু, তার কিভাবে কালিদাস হয়ে ওঠা, সেগুলি সম্পর্কে বললাম। কালিদাসের জন্মস্থান নিয়ে আমরা সব পণ্ডিতদের বক্তব্যগুলো এসেছি এখানে, যেন আমরা যেন আরেকজন পণ্ডিত হয়ে ঢুকে না যায়। কালিদাসের আবির্ভাবকাল পণ্ডিতদের কথা বলেছে এখানে, কেমন? এবার আমরা কালিদাসের তার দুটি পর্বে আমরা কালিদাসের সৃষ্টি প্রক্রিয়া, যেটা মেন ক্ষেত্র, যেটা মূল ক্ষেত্র, আমাদের আলোচনার ক্ষেত্র, কালিদাসের মূল যে ক্ষেত্র, সেই ক্ষেত্র হলো তার 3টি নাটক এবং 4টি কাব্য, মোট 7টি তার সৃষ্টি। সেগুলি আলোচনায় আমাদের কিন্তু মূল ক্ষেত্র, সেগুলি সম্পর্কে আমাদেরকে দারুণভাবে জানতে হবে। আমি আবার বলে দিই, আমরা কোনো 11-12 বা কোনো কলেজের ছাত্রছাত্রী আমরা নই। আমরা কলেজের ছাত্রছাত্রীকে পড়াবো, স্কুলের ছাত্রছাত্রীকে পড়াবো, ফলে তাদের যতটা জানা দরকার ততটা জানবো, আরও বেশি করে জানবো আমরা। সেটা জানলে অন্যায় কিছু হবে না, আমরা সমৃদ্ধ হব এবং সেই পরীক্ষা হলে গিয়ে আমরা মোকাবেলা করতে পারবো। আমরা যেন কেউ নিজেরা ধরে না নিই যে এইগুলি পড়বে না। এই ওভার কনফিডেন্স এবং নিজেকে এইভাবে যুক্তিযুক্ত জায়গা থেকে সরিয়ে রাখা, সেটা কিন্তু একটা ফাঁকিবাজির লক্ষণ বলা যেতে পারে। আমি যেটি তোমাকে দেখাচ্ছি, বোঝাচ্ছি, তুমি মুখস্থ করবে, পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে তোমাকে পুরোটাই রপ্ত করে পরীক্ষা দিতে হবে। তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি। কালিদাস সম্পর্কে আমার কাছে প্রায় 15টার মতো বই আছে। সেই 15টার মতো বই থেকে আমি এই নোটস তৈরি করেছি। 15টা বইয়ের রেফারেন্স আমি দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে যে স্যার এই 15টা বইকে ফলো করে তৈরি করেছেন, একটা দুটো বই নয়। তো সেই জন্য তোমাদের কাজ হচ্ছে যে কালিদাস সম্পর্কে এই নোটসটাকে নামানো, কেমন? কারণ এর মধ্যে 15খানার মতো বই ঢুকে আসে, আমি যা লিস্ট তোমাকে দিয়ে দেবো। আমরা কালিদাসের নাটক সম্পর্কে আসি। 3টে নাটকই কিন্তু শৃঙ্গার রস প্রধান। 3টে নাটকের মধ্যে মিল পাচ্ছ তুমি। 3টে নাটকের নায়ক হচ্ছে রাজা, 3টে নাটকের নায়ক রাজা, শৃঙ্গার রস প্রধান, প্রেম ট্রেম এসব ব্যাপার থাকবে 3টে নাটকেই, মিলন প্রেম এগুলো থাকবে, মানে শৃঙ্গার রস সেখানে মূল। আমরা পরপর নাটকগুলিতে আসছি। কালিদাসের প্রথম যে নাটক আমরা আলোচনা করব, এই নাটকটিকে অনেকে বলছেন যে এই নাটকটি কালিদাসের প্রথম নাটক। কারণ নাটকটি কালিদাসের প্রথম নাটক, তার তো সাল ধরে সেই রবীন্দ্রনাথের সাহিত্যের মতো বা জীবনানন্দের ঝরা পালকের মতো কোনো তথ্য তো এখানে নেই। এই নাটকটার মধ্যে যে ঘটনাবলী, নাটকটার মধ্যে যে লেখন, যে শৈলী, সেগুলো দেখে পণ্ডিতরা বলছেন, ভাষা বিজ্ঞানীরা বলছেন, যেগুলো প্রথম দিকের হাতের লেখা। হাতের লেখা দেখে তো বোঝা যাবে যে এটা একটা পরিপক্ক হাতের লেখা বটে কি না, কেমন? তো সেই নিরিখে আমরা বলবো যে এই নাটকটি গবেষকরা বলছেন যে এর ভিতরের বিষয়বস্তু বা লেখন শৈলী দেখে মনে হয় যে এটি কালিদাসের প্রথম লেখা, প্রথম দিকেরই লেখা। তো প্রথমেই দেখা একটি তথ্য সম্ভার এখানে নিয়ে আসা হয়েছে তোমার এক দৃষ্টিতে দেখার জন্যে, যে এই নাটকের চরিত্রগুলি আমাকে মুখস্থ রাখতে হবে। আমরা নাটকের চরিত্র পাই অগ্নিমিত্র, মালবিকা, ধারিণী, ইরাবতী, বিদূষক, কৌশিকী ও
অগ্নিমিত্রের পিতা পুষ্পমিত্র, অগ্নিমিত্রের পুত্র বসুমিত্র, অগ্নিমিত্রের অমাত্য বাদ্রিতক, অগ্নিমিত্রের শ্যালক বীরসেন, বিদর্ভরাজ যজ্ঞসেন ও তার জ্ঞাতি ভ্রাতা মাধব সেন। এই চরিত্রগুলো তোমাকে ঠোঁটস্থ করতে হবে। নাটকটা কয় অঙ্কের নাটক? 5 অঙ্কের। নাটকটা কী রস প্রধান? সিংহারস প্রধান। আমাকে নাটক মুখস্থ করতে হবে না, সিংহারস সবগুলোকেই আমি একই লিখব। আর এই নাটকে মনে রাখবে ইতিহাস আছে, একদম নাটকটি ইতিহাস কেন্দ্রিক। সব নাটকগুলোই তো ইতিহাস কেন্দ্রিক নয়, এই নাটকটি কিন্তু ইতিহাস কেন্দ্রিক। আমরা নাটকের কাহিনীর মধ্যে আসবো প্রথমে, তারপর আসবো বিশ্লেষণ। নাটকের কাহিনীর মধ্যে আমরা পাই বয়স হয়েছে, মানে বর্ষিয়ান বলা যেতে পারে, বৃদ্ধ নয়, বর্ষিয়ান, ভালোই বয়স হয়েছে। সেই বর্ষিয়ান অগ্নিমিত্র তিনি রাজা, আর তার 2টি স্ত্রী, তার মোট স্ত্রীর সংখ্যা হচ্ছে 2টি। সেই 2 স্ত্রী ধারিণী এবং ইরাবতী। এই ধারিণী এবং ইরাবতী তারা আছে, রাজা আছেন। রাজা তাদের প্রতি রাজকীয় যত কিছু দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করেন। কিন্তু সমস্যা তো সেই আমাদের গোবিন্দলালেরও হয়ে গেছিল। সমস্যা তো আমাদের যে বঙ্কিমচন্দ্রের তার বিষবৃক্ষ উপন্যাসের নগেন্দ্রনাথের হয়ে গেছিল। সমস্যা তো চোখের বালি উপন্যাসে মহেন্দ্রর তো হয়েছিল। কিন্তু অগ্নিমিত্র আর মহেন্দ্র এক নয়। অগ্নিমিত্র মহেন্দ্র তো এক নয়। অগ্নিমিত্র ভালো লোক। কি হলো ব্যাপারটা? না, ব্যাপারটা এটাই হলো, মালবিকা যিনি বিদর্ভ রাজকন্যা, উনি রাজকন্যা মালবিকা, উনি শবরদের দ্বারা অপহৃতা হয়েছিলেন, নিয়ে ঘটনাচক্রে অগ্নিমিত্রের বাড়িতে পরিচারিকা হয়ে যায়। এখন রাজা সেই মেয়েটিকে দেখে প্রেমে পড়ে যায়। এবার রানী এই মেয়েটিকে আড়ালে রাখার চেষ্টা করে, আর বিদূষক মানি তো মিলিয়ে দেয়। বিদূষক রাজার সঙ্গে সেই মেয়েটিকে মেলানোর জন্যে তার নাচের ব্যবস্থা করলেন, এবং রাজা একদম উন্মনা হয়ে গেলেন। রাজা উদাস হয়ে যেতে লাগলেন। আর দ্বিতীয় যে মহিষী অর্থাৎ ইরাবতী, তিনি রাজাকে প্রচণ্ড বাজে বাজে কথা বলতে আরম্ভ করলেন। কিন্তু রাজার যে তার যে প্রথমা মহিষী, আমরা যাকে বলছি ধারিণী খুব ধৈর্য, তিনি ভদ্র নম্র। সেই ধারিণী শেষ পর্যন্ত দেখলেন যে সংসারে বিরাট অঘটন ঘটে যাবে। তারপর সেই মেয়েটির সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং বিদূষকের সহায়তায় শেষ পর্যন্ত জানা গেল সেই মেয়েটি হচ্ছে বিদর্ভ রাজকন্যা, এবং রাজার তার যে প্রথমা পত্নী, তার মূলত তার উদ্যোগে বিবাহ হলো মালবিকার সঙ্গে অগ্নিমিত্রের, অর্থাৎ অগ্নিমিত্রের 3 স্ত্রী হলো। আমরা এইটি পেলাম আমাদের মালবিকাগ্নিমিত্রম, মালবিকা প্লাস অগ্নিমিত্র, নিশ্চয়ই সন্ধিবদ্ধ করলে দেখতে পাচ্ছ। তো এই নাটকটির মধ্যে আমরা ঘটনাটি বললাম, এবার তার মূল্যায়ন। এই নাটকটির মধ্যে আমরা কি পেলাম? কালিদাস এই নাটকটির মধ্যে কালিদাস কি দিলেন আমাদেরকে? আমরা যুগের পর যুগ মানুষ এই নাটকটি কেন পড়ব? না, নাটকটির মধ্যে তিনি সবচেয়ে ভালো যেটা দেখিয়েছেন এই নাটকে, চরিত্রের বৈচিত্র্য তিনি দেখালেন। আমরা দেখলাম যে আর তো এই হচ্ছে সমস্যা। রোজি, তুমি অডিওটা অফ করো। রোজি, অডিওটা অফ করো।
তোমাদেরকে বারবার বলছি অডিওগুলো অফ করো, অন্য ছেলেমেয়েরা শুনছে, তুমি না শুনতে পারো, তুমি লেফট নিয়ে নাও, অন্যকে ডিস্টার্ব করছো কেন? তো একটা আলোচনা হচ্ছে, সেখানে এরকম বাধা দেওয়াটা ঠিক না। তুমি একটা শিক্ষক হবে, তোমার একটা সাধারণ একটা ক্ষেত্র থাকবে না? অনেক ঘুমিয়ে গেছে বোধহয়। হ্যাঁ, ক্লাস করতে করতে পালিয়ে গেছে মনে হয়। বেশ, ঠিক আছে। আপনি মিউট করে দিন। মিউট আমি এখানে ওকে কি করে দেখতে পাবো এতগুলো ছেলেমেয়ের মধ্যে? তো যাই হোক, আমরা বলবো যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র মনে রাখবে, কৌশিকী। এই কৌশিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। কৌশিকী হচ্ছে আমাদের ওই যে মালবিকার তার সঙ্গিনী ছিল কৌশিকী, সে নৃত্যকুশলী এবং সর্পবিষের ঔষধ বিষয়ে পারদর্শী। এই কৌশিকীর চরিত্রটাকে দারুণভাবে মনে রাখবে তোমরা। মালবিকাগ্নি মিত্রম নাটকে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হচ্ছে কৌশিকী। এই জন্য একে আলাদা করে কালার করে দিয়েছি আমি। কৌশিকী, সে মনে রাখবে বহু দুঃখে সংসার ছেড়ে সে ভিক্ষুণী হয় এবং কালিদাস তাকে অত্যন্ত যত্নে অঙ্কন করেন। কৌশিকীর চরিত্রটাকে কালিদাস নিপুণভাবে অঙ্কন করতে পেরেছেন। তাহলে এই নাটকটাকে আমরা বিশ্লেষণ করতে গিয়ে একটা কথাই বলবো, যে চরিত্রে যে চিত্রমালা কালিদাস নির্মাণ করলেন, বিভিন্ন ধরনের চিত্র। কেউ ধরো বীরত্বপূর্ণ চিত্র, যুদ্ধক্ষেত্রে পারদর্শী, সেই যুদ্ধক্ষেত্রে পারদর্শী চরিত্রকে দেখিয়েছেন। কেউ হয়তো কৌশলী চরিত্র, যেমন বিদূষক। কেউ হয়তো ঝগড়ুটে টাইপের নারী, সেটা আমরা দেখব তার দ্বিতীয় পত্নী ইরাবতী। আবার ধৈর্যশীল নারী ধারিণী। আবার আমরা প্রেমিকা যে মধ্যে যে নম্রতা, প্রেমিকার মধ্যে যে রোমান্টিসিজম থাকে, সেই ক্ষেত্রটি আমরা পেলাম মালবিকার মধ্যে। আবার রাজার মধ্যে প্রেম রয়েছে অথচ কর্তব্য রয়েছে স্ত্রীদের প্রতি। এই রকম বিভিন্ন চরিত্রের সেই চরিত্রগুলিকে নিপুণভাবে কালিদাস নির্মাণ করলেন এই নাটকে, বলেই এই নাটকটি আমাদের কাছে আকর্ষণীয়। আমরা এই নাটকের টিকাকার দেখতে পাই, নাটকের অনুবাদ 7 রকম অনুবাদ রয়েছে, বিভিন্নভাবে অনুবাদ আমরা পেলাম। আমরা মালবিকাগ্নি মিত্রমে পরে যে নাটক আসছি সেটির নাম হচ্ছে বিক্রমবর্ষীয়ম। এটি দ্বিতীয় নাটক হিসেবে আমরা আলোচনা করছি। নাটকের চরিত্রগুলো দেখতে পাচ্ছ তোমরা, পুরুরবা, উর্বশী, ঐশিনরী, ভরত, নারদ, কেশী দৈত্য, নিপুণিকা, আয়ু, এই চরিত্রগুলি রয়েছে নাটকে। 5 অঙ্কের নাটক, অঙ্কগুলো মনে রাখতে হবে। এটির কাহিনী, আগেরটির কাহিনী যেমন ইতিহাস ছিল, এটির কাহিনী কালিদাস কোথা থেকে নিয়েছেন? কালিদাস তিনি মহাভারতের হরিবংশ থেকে নিতে পারেন, ভাগবত থেকে নিতে পারেন, কথা শরীরসাগর থেকে নিতে পারেন, তিনি ঋগ্বেদ থেকে নিতে পারেন, মৎস্য পুরাণ থেকে নিতে পারেন, বিষ্ণু পুরাণ থেকে নিতে পারেন, পদ্ম পুরাণ থেকে নিতে পারেন। কোনো না কোনো জায়গা থেকে কালিদাস নিয়েছেন। অর্থাৎ এগুলোই কালিদাসের এই রচনার উৎস। কোনটা উৎস নির্দিষ্ট করে বলা যাবে না, সেটা তো উল্লেখ নেই। আর সঙ্গমনীয় মণির প্রসঙ্গ কালিদাসের মৌলিক সৃষ্টি। সঙ্গমনীয় মণি এই কাব্যের মধ্যে, এই নাটকের মধ্যে আছে। আর এই নাটকটিকে উত্তর ভারতীয় সংস্করণে ত্রোটক বলা হয়ে চিহ্নিত। ত্রোটক সংস্কৃত নাটকের বিভিন্ন ক্ষেত্র আছে। তো সংস্কৃত নাটক আমরা জানি, সংস্কৃত নাটকে তার বিভিন্ন ধরন আছে। তো সেই বিভিন্ন ধরনের মধ্যে ত্রোটক হচ্ছে একটা শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে পড়ে। সুকুমার সেন ভারতীয় সাহিত্যের ইতিহাস গ্রন্থে কালিদাসের একমাত্র গীতিনাট্য বলে উল্লেখ করেছেন এই নাটকটিকে। সুকুমার সেন মানে বিরাট ব্যাপার আমাদের কাছে। এই নাটকের চতুর্থ অঙ্ক কালিদাসের অপূর্ব সৃষ্টি বলেছেন জাহ্নবী কুমার চক্রবর্তী, বিশিষ্ট ব্যক্তি। আর বিক্রম এখানে মনে রাখবে, ত্রোটক হচ্ছে এক ধরনের, মনে রাখবে যে এক ধরনের ছন্দ বিন্যাস অনুযায়ী নাটকের একটা ক্ষেত্র। আমরা সেই ক্ষেত্রটি নাটকের মধ্যে পেলে তখন তাকে ত্রোটক বলে চিহ্নিত করব। যেমন ধরো ত্রোটক, তুনক, শার্দুল, বিক্রীড়িত, মন্দাক্রান্তা, এগুলো প্রত্যেকটা মনে রাখবে ছন্দের এক একটা দিক। তো ত্রোটক হচ্ছে সেই নাটক যেখানে এই ধরনের ছন্দের ক্ষেত্র যেখানে থাকবে সেটিকে আমরা ত্রোটক বলবো। আবার কোনো নাটক দেখবে তোমরা
চম্পু নাটক দেখতে পাবে তোমরা, সেই চম্পু ধর্মী ক্ষেত্রও আছে। আমরা শূদ্রকের মৃচ্ছকটিক, সেটাও দেখবে আরেক ধরনের নাটক। কেমন? তো এরকম নাটকের বিভিন্ন ধরন আছে। ত্রটক বলছেন মানেই কিন্তু বিতর্কের শেষ নেই। উত্তর ভারতীয় সংস্করণে বলা হচ্ছে। আর বিক্রম মানে পুরুরবাড়ির বাচক শব্দ। পুরুরবাড়ি আরেকটি তার এখানে বলা যেতে পারে সেই পুরুরবার তার একটি তার সম্পর্কিত বাচক, মানে পুরুরবার জায়গায় সেটি ব্যবহার হচ্ছে, সেই বাচক শব্দ হলো বিক্রম। সেই জন্য নাটকটির নাম দেখো বিক্রম প্লাস উর্বশী, অর্থাৎ বিক্রম মানেই কিন্তু পুরুরবা আর উর্বশী, অর্থাৎ আমরা সেই শৃঙ্গাররসই কিন্তু মূলত প্রধান। নাটকের কাহিনীর মধ্যে কি রয়েছে না, কৈলাস থেকে ফিরছে সঙ্গিনীদেরকে নিয়ে, কৈলাস থেকে ফিরছে উর্বশী। উর্বশী আসলে উর্বশী গেছিল সে কৈলাসে তার নৃত্য প্রদর্শন করতে। তো যখন সে ফিরছিল তখন সেই উর্বশীকে কেশী দৈত্য এবং তার দলবল তারা তাকে কি করলো না, তাকে আটকালো। আর তখন সেই মেয়েটিকে অর্থাৎ উর্বশী এবং তার সঙ্গিনীদেরকে তাদেরকে হঠাৎ পুরুরবা তিনি এসে সেই দানবদের হাত থেকে রক্ষা করেন। যখন দানবদের হাত থেকে রক্ষা করেন তখন যে বীর বিক্রমে তিনি কেশী দৈত্যবাদ অন্য দানবদের দিকে ধেয়ে গেলেন, তখন উর্বশী তাকে দেখে মুগ্ধ হয়ে তারপর এই যুদ্ধ এসব দেখে উর্বশী অজ্ঞান হয়ে গেছিল। আমরা জানি জ্ঞান ফেরার পর পুরুরবা তিনি অপূর্ব শ্লোকের মধ্য দিয়ে উর্বশীর তার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন পুরুরবা। ফলে একটা রোমান্টিক সম্পর্ক তোমরা দেখতে পেলে। একটি মেয়েকে ওইভাবে যদি দৈত্যের হাত থেকে কেউ রক্ষা করে এবং সেই মেয়েটি যদি সেই পুরুষটিকে দারুণ ভালো লেগে যায় এবং পুরুষটির যদি যুদ্ধ করার পর সেই মেয়েটির তার সৌন্দর্যের, তার গলায় সুন্দর মালা ছিল, সেই মালা শোভিত তার ওই গলার তার সৌন্দর্যের অপূর্ব বর্ণনা দিচ্ছে উর্বশীর, তোমরা বুঝতেই পারছো একটা পূর্বরাগ হয়ে গেল। তা পূর্বরাগ হলেই তো হবে না, উর্বশীকে তো দেবসভায় ফিরে যেতে হবে। তাকে ফিরে যেতে হলো, গিয়ে স্বর্গে গিয়ে ভরত মুনির একটি নাটক ছিল, সেই নাটকে অভিনয় করছিল সে অভিনয় ছিল লক্ষ্মীর ভূমিকা অভিনয় করছিল উর্বশী। লক্ষ্মী স্বয়ম্বর নাটক, সেই নাটকে অভিনয় করার কারণ ও তো অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, কারণ ওর পূর্বাকে মনে পড়ে যাচ্ছিল। সেই নাটকে একটা সংলাপ ছিল ভগবান বিষ্ণু তখন লক্ষ্মীকে নিয়েই নাটকটা দেখছিলেন, আর ভরতমুনি তো নাটকটার পুরো নির্দেশক এবং লেখক। তো সেই অবস্থায় বিষ্ণুর সামনে একদম লক্ষ্মীর অভিনয় করছে তো উর্বশী তো লক্ষ্মী নয়, লক্ষ্মীর অভিনয় করছে। যখন তাকে প্রশ্ন করা হয়েছে কার দিকে ধায় তব মন, তখন সংলাপটা ছিল যে পুরুষোত্তমের দিকে। পুরুষোত্তম মানে হচ্ছে নারায়ণ, পুরুষোত্তম মানে হচ্ছে বিষ্ণু। তা পুরুষোত্তমের জায়গায় যেহেতু ওর ভিতরে পুরুরবা এটা তো পূর্বরাগটা চলছিল, তখন ওর মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায় পুরুরবার দিকে। তখন ভরতমুনি রেগে একদম অবস্থা খারাপ, তাকে অভিশাপ দেওয়া হলো যে যার দিকে ধায় তব মন, তোমার মন যার দিকে ধেয়ে যাচ্ছে, স্বর্গ থেকে তুমি যাও, তুমি আজ থেকে তুমি অভিশপ্ত হলে তার কাছে চলে যাও। তোমরা জানো অভিশাপ হয়ে যাওয়ার পর আবার একটু গ্যাটিস দেওয়া হয়, শকুন্তলার ক্ষেত্র হয়েছিল দেখবে। তো গ্যাটিসটা কি হলো না, এটাই হলো যে উর্বশী যাবে, সন্তানের জন্ম দেওয়ার পর সেই সন্তানের মুখদর্শন যেই করবে, আর উর্বশী সে পূর্বের কাছে থাকবে না, পূর্বের কাছ থেকে সে চলে আসতে হবে তাকে। তো উর্বশী সে তো মহা আনন্দে চলে গেল পুরুরবার কাছে। পুরুরবার সঙ্গে তার মিলন হলো, তার ছেলের জন্ম হলো আয়ু। সে বড় হচ্ছিল,
অজ্ঞাতে একদিন এক বানবিদ্ধ পাখি হঠাৎ পূর্বা উর্বশীর সামনে এসে পড়ল। তারা দেখল সেই বানে তাদের পুত্র আয়ুর নাম লেখা। কিছুক্ষণ পর একজন স্ত্রীলোক আয়ুকে সঙ্গ করে মায়ের হাতে সঁপে দিল এবং পুত্রের মুখ দর্শনের ফলে উর্বশীকে স্বর্গে ফিরে যেতে হলো। আর এই সময় নারদ এসে হাজির হয়ে বলল, কালিদাস কিরম ঘুরিয়ে দিল দেখো। যদি তুমি মহাভারত পড়ো দেখতে পাবে যে উর্বশী পুরুরবাকে ছেড়ে আসতে বাধ্য হলো, কিন্তু কালিদাস তিনি মৌলিক সৃজন করলেন, তিনি সেটাকে মিলনটাকে ক্ষণিক বিরহে নিয়ে এলেন, কিন্তু আবার মিলনের জায়গায় নিয়ে গেলেন। সেই সময় নারদ এসে বলল, দেবদানবের যুদ্ধ লেগেছে, পুরুরবাকে খুব প্রয়োজন, তাই ইন্দ্র আহ্বান জানিয়েছে পুরুরবাকে স্বর্গে যেতে হবে। তাহলে উর্বশী স্বর্গে চলে গেছে, আর পুরুরবার বিরহ যন্ত্রণা শুরু হলো। আর সঙ্গে সঙ্গে পুরুরবা অফার পেয়ে গেল নারদের কাছ থেকে, এবং পুরুরবা দৌড়ালো স্বর্গের জন্য যুদ্ধ করতে যেতে। তাহলে স্বর্গ গেলেই পুরুরবা কার সাক্ষাৎ পাবে? উর্বশীর। তাহলে তার বিরহ যন্ত্রণা প্রশমিত হবে। মনে রাখবে, দুটো দিক শেষে দেখালেন কালিদাস। এক হচ্ছে মানুষ দেবতা থেকে কম কিছু নয়। আর একটা জিনিস দেখালেন যে আমি যাকে চাই তার সঙ্গে আমার ক্ষণিক বিরহ হোক, কিন্তু মিলনটা যেন থাকে, সেটা থেকে কালিদাস পুরুরবাকে বিচ্যুত করলেন না। আমরা নাটকটি বিশ্লেষণ করতে গিয়ে এই কথাটিকে খুব গুরুত্ব দেব। আমরা এখানে বলবো যে এটিকে কালিদাস দেখো মিলনান্তক করে তুলেছেন। আমি হলুদ কালার করে দিয়েছি, মিলনান্তক করে তুলেছেন। আর এই কাহিনীর মধ্যে যে একটি সঙ্গমনীয় মণির প্রসঙ্গ আছে, যে সঙ্গমনীয় মণির প্রসঙ্গ কালিদাস তার এটা নিজস্ব সৃষ্টির ক্ষেত্র। আমরা এই নাটকের মধ্যে বীর প্রেমিক এবং পুত্রবৎসল পিতাকে পাই। আর নাটকের চতুর্থ অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাটকটির পঞ্চম অঙ্ক গুরুত্বপূর্ণ নয়, চতুর্থ অঙ্ক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে উর্বশী চলে গেল আর পুরুরবা বিরহ যন্ত্রণায় কাতর হলো, তো এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর উর্বশীকে এই নাটকে তাহলে পুরুরবার কি স্ত্রী ছিল? হ্যাঁ, ঐশিনরী হচ্ছে পুরুরবার স্ত্রী। সেই ঐশিনরীকে আমাদের মনে রাখতে হবে, সেই হচ্ছে রানী। পুরুরবার সেই হচ্ছে আসল স্ত্রী। আমরা নাটকটির অনুবাদ, যেহেতু আমরা ভারতীয় এবং বিদেশি সাহিত্য আমরা পড়ছি, সেগুলো তো অনুবাদের ক্ষেত্রগুলো নিয়েই, তাই অনুবাদগুলি একটু মাথায় রাখার চেষ্টা করবে। আমরা সে অনুবাদের লিস্ট 23টা মতো দিয়েছি। আমরা অভিজ্ঞান শকুন্তলম নাটকে আসছি এবার, 3 নম্বর নাটক, অর্থাৎ আমাদের নাটকের শেষ আলোচনা। অভিজ্ঞান শকুন্তলম এই নাটকের আমরা একবার তথ্য সম্ভারকে দেখে নেব। দুষ্মন্ত, শকুন্তলা, অনুসূয়া, প্রিয়ম্বদা, কর্ণমণি, গৌতমী, দুর্বাসা, ভরত। আমরা বেশিরভাগ চরিত্রকে চিনি, আমরা জানি অনেক চরিত্রকেই। এটা 5 অঙ্কের নয়, ছেলেমেয়েরা ভালো করে মুখস্থ রাখবে, 7 অঙ্কের নাটক। এটি 7 অঙ্কের নাটক। মহাভারতের আদি পর্বের 70-74 অধ্যায় থেকে নিয়েছে কাহিনীটি, তিনি নিয়েছেন। আর আমরা এখানে বলবো যে অভিজ্ঞান শকুন্তলম বলছি, তো তাহলে কথাটার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। মানে সম্যগ্রূপে জ্ঞান যার মাধ্যমে পরিস্ফুট হয়, সেটা হচ্ছে অভিজ্ঞান। অভিজ্ঞানের মাধ্যমে শকুন্তলার প্রথম মিলনযুক্তা করা হয়েছে। আর অভিজ্ঞানের অভাবেই শকুন্তলা প্রত্যাখ্যাত হয়েছেন, বিচ্ছেদ ঘটেছে। আবার অভিজ্ঞান রাজার হাতে এলে তিনি শকুন্তলার কথা স্মরণ করতে পেরেছেন। তাহলে আমরা বলবো যে অভিজ্ঞান, এই সম্যগ্রূপে জ্ঞান যার মাধ্যমে পরিস্ফুট হয়, অর্থাৎ তিনি সেই চেতনা ফিরে পান। সংস্কৃত ভাষার যত নাটক আছে শকুন্তলায় শেষ সবার মধ্যে সর্বোৎকৃষ্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবচেয়ে উৎকৃষ্ট। নাটকের কাহিনী আমরা যারা এখানে রয়েছি আমরা প্রত্যেকেই জানি নাটকের কাহিনী, তবু আমাকে ক্লাস নিচ্ছি বলে বলতে হচ্ছে যে রাজা দুষ্মন্ত তিনি হরিণের পিছনে দৌড়াচ্ছিলেন রথ ছোটাতে ছোটাতে। মহর্ষি কর্ণের আশ্রমে ঢুকে যান। সেখানে অনুসূয়া, প্রিয়ঙ্বদা 2 সখীর সঙ্গে শকুন্তলা সে আশ্রমে গাছে জল দিচ্ছিল। আর দুষ্মন্তের সঙ্গে দেখা হলো। প্রথম দর্শনেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়, পূর্বরাগ হয়ে যায়।
তারপর কথা প্রসঙ্গে জানতে পারল, একটু পরিচয় হলো। এই অবস্থায় আসলে মাঝখানে কিছু একটা হলে ভালো হয়, মানে নায়ক নায়িকা শুধু দেখালো প্রেম হয়ে গেল, এটার থেকে নায়িকা কোনো একটা ঝামেলায় পড়লো হলে খুব ভালো হয়, এবং নায়ক গিয়ে তাকে উদ্ধার করবে, এটা খুব খুব পছন্দ করে পাঠকেরা। তাই দেখো বুনোহাতি আশ্রমে ঢুকে পড়ল। তো এই রাজাও সেই বুনোহাতি আশ্রমে ঢুকে পড়ল, সেখান থেকে তারা বাঁচানো হলো, এবং রাক্ষসেরা কর্ণের আশ্রমে উপদ্রব শুরু করলো, রাজাকে আশ্রমে নিয়ে যেতে চাইলেন। এই যে রাক্ষসেরা উপদ্রব শুরু করলো, রাজা আবার এলো। এই যে রাজা এলো, রাজা আসার পর তারপর আমরা বলবো এখানে যে শকুন্তলার সঙ্গে তার শারীরিক এবং মানসিক একটা মিলন হলো। শকুন্তলার সঙ্গে শারীরিক মানসিক মিলন হলো, গান্ধর্ব মতে উভয়ের বিয়ে হলো। যে বিবাহ হচ্ছে নায়ক এবং নায়িকা উভয়ের মনের মিলনেই যদি বিয়ে হয়ে যায় তাকে গান্ধর্ব বিবাহ বলে, অন্য কারো প্রয়োজন হয় না। আর রাজাকে তারপর তাকে ফিরে যেতে হলো, এবং সে শকুন্তলাকে কথা দিয়ে গেল যে সে এসে ভালোভাবে রাজপ্রাসাদ থেকে সে ভালোভাবে শকুন্তলাকে সম্মানের সঙ্গে নিয়ে যাবে, এবং একটি আংটি তাকে দেওয়া হয়েছিল। তারপর তো দুর্বাসা মুনি এলো, তোমরা সবাই জানো। দুর্বাসা তার কথা শকুন্তলা শুনতে পেল না, তাই দুর্বাসা তাকে অভিশাপ দিল, এবং তারপর তার হাতে পায়ে ধরে অনুসয়া প্রিয়ঙ্গদা সেই জায়গায় একটু গ্যাটিস দিল। গ্যাটিসটা এটাই যে যদি বিশেষ কোনো চিহ্ন দেখাতে পারে তাহলে রাজার তাকে মনে পড়বে। তারপর শকুন্তলা গেল, রাজার রাজ্যে গেল শচীতীর্থের জলে। তোমরা জানো ধীবর বৃত্তান্ত তোমরা পড়েছ। শচীতীর্থের জলে সেই আংটি শকুন্তলা, সে আংটি সেখানে পড়ে গেছিল এবং একটি রুই মাছের পেটে চলে গেছিল। শকুন্তলা তারপর রাজার কাছে গেলে রাজা চিনতে পারেনি, অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তারপর বাকিটা তো সেই ধীবরকে ধরে নিয়ে গেছিল রাজার তার প্রহরীরা, এবং রাজা সেই আংটি দেখে তার পূর্বস্মৃতি সব মনে পড়ে গেছে। এবং পরবর্তীকালে মারীচ ঋষির আশ্রমে রাজা যখন এলেন তখন তিনি দেখলেন একটি সিংহ শিশুকে, একটি ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে সিংহ শিশুকে উৎপীড়ন করছে। আর বনের তাপসী তারা বলছে ওকে মেরো না, ওকে মেরো না। নিয়ে তখন ওই বাচ্চাটিকে বলছে অন্য একটা খেলনা দেখিয়ে পাখি এনে বলছে শকুন্তলা বন্য দেখো। তখন বাচ্চাটার মায়ের নামটা তার মনে পড়ে গিয়ে সে বলছে কোথায় আমার মা। রাজা দুষ্মন্ত তিনি বাচ্চাটিকে দূর থেকে দেখছিলেন, তিনি বুঝতে পারলেন যেটি শকুন্তলার পুত্র, আমার পুত্র। তারপর দুষ্মন্ত শকুন্তলার পুনর্মিলন হলো। আমরা ঘটনা বললাম। এই নাটকের আমরা বলবো তার মূল্যায়ন কী হবে। এই নাটকটিতে অসাধারণভাবে কালিদাস দেখিয়েছেন প্রকৃতি, অসাধারণভাবে দেখিয়েছেন প্রকৃতি। তিনি দারুণভাবে দেখিয়েছেন ফুল। ফুল কেহ যদি তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল, কেউ যদি মর্ত স্বর্গ একত্র দেখিতে চায় তবে শকুন্তলা তাহা পাইবে। এটি রবীন্দ্রনাথ বাংলায় বলেছেন, আর এটি গেটে তিনি তার যে মূল্যবান বক্তব্যটি গেটে বলেছিলেন, রবীন্দ্রনাথ সেটি ভাষান্তরিত করে বলেছেন। মনে রাখবে মূল বক্তব্যটি গেটের, বিখ্যাত জার্মান দার্শনিক। তরুণ বৎসরের ফুল অর্থাৎ আমরা এখানে বলবো শকুন্তলার প্রথম দিকে যৌবনের আবেগ, প্রেম, ভালোবাসা, সেটা যে তরুণ বৎসরের ফুল। আর শকুন্তলার যখন তার প্রতিকূল পরিস্থিতি, কষ্টের যে সময়, সেইটি মনে রাখবে পরিণত বৎসরের ফলের প্রতীক। আমরা গেটের এই মূল্যবান বক্তব্যটিকে বলবো যে পৃথিবীর বহু যারা গবেষক এবং যারা সাহিত্য স্রষ্টা তারা সম্মান দিয়েছেন, এবং সেই দলে পড়েন রবীন্দ্রনাথ। আমরা এখানে প্রকৃতির কথা বললাম, অসাধারণভাবে প্রকৃতি আছে। শিশির কুমার দাস তোমরা জানো পোয়েটিক্স, তার বাংলা অনুবাদ কাব্যতত্ত্ব জন্য যিনি বিখ্যাত ব্যক্তিত্ব,
তিনি বলেছেন এর মূল আকর্ষণ মানব হৃদয়ের জটিলতা, ভ্রান্তি, স্মৃতি বিস্মৃতি, তীব্র ভালোবাসা, তীব্র দুঃখ, শেষ পর্যন্ত এক গভীর জীবনানুভূতি, এক প্রগাঢ় উপলব্ধি। এটা শিশির কুমার দাস বলছেন। অসাধারণ কথা। আমরা অভিজ্ঞান শকুন্তলমের টিকাকার পাচ্ছি প্রচুর। টিকাকার যে যতটা পারবে করবে, আমি তথ্য দিয়েছি এখানে। অনুবাদ পাচ্ছি, অনুবাদ প্রচুর আছে, তোমরা যে যতটা পারবে করবে, আমি দিয়ে দিয়েছি। আমরা কালিদাসের 3টি নাটক নিয়ে আলোচনা করলাম। ছেলেমেয়েরা প্রত্যেকের কাছে, আর এখানে দেখতে পাচ্ছি মনীষা, শবনম, প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো। 3টে নাটক আমি যে বোঝালাম প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা আসছি কালিদাসের তার 4টি কাব্য নিয়ে। কালিদাসের তার যে 4টি কাব্য, সেই কাব্য 4টি আমরা আলোচনা করব। কালিদাসের 4টি কাব্য বলেছি 2টি করে ভাগ। গীতিকাব্য বা খণ্ডকাব্যের দলে 2টি পড়ে, ঋতুসংহার এবং মেঘদূতম, আর বাকি 2টি মহাকাব্য। আমরা প্রথম ঋতুসংহার নিয়ে কথা বলবো। ছেলেমেয়েরা একটু নিবিড়ভাবে দেখবে, তোমাদেরকে মুখস্থ করতে হবে, মনে রাখবে। কোনগুলি মুখস্থ করবে, কিভাবে করবে না করবে, আমার কথা দেখেই বুঝতে পারছো যে কত গুরুত্বপূর্ণ কথা বলছি। 1 মিনিট, কেউ হয়তো জয়েন হতে চাইছে। প্রথম তথ্য সম্ভারে আমরা আসি। এটি খণ্ডকাব্য বা গীতিকাব্য। 6টি স্বর্গ আছে, এগুলো একদম ঠোঁটস্থ করতে হবে। 153টি শ্লোক বা 152টি, এটা পণ্ডিতদের মধ্যে বিরাট মতপার্থক্য আসে। ওই যে না, আমি নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসতে পারিনি, আমি 152 153 লিখেছি একটা কারণে, 2টো অপশনই দেবে না। সেই জন্য তুমি 152টা হলেও ঠিক জানবে, 153 হলেও ঠিক জানবে, কারণ পণ্ডিতদের মধ্যে 2টো দল হয়ে গেছে। একাধিক ছন্দে লেখা, মনে রাখবে, নির্দিষ্ট কোনো একটি ছন্দে লেখা নয়। আমরা যখন মেঘদূত কাব্য আলোচনা করব তখন মনে রাখবে মন্দাক্রান্তা ছন্দে লেখা, অথচ ঋতুসংহার কাব্য সেখানে বিভিন্ন ছন্দ ঢুকে আসে। আর গ্রীষ্ম ঋতু দিয়ে বর্ণনা শুরু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। গ্রীষ্ম ঋতু বর্ণনা দিয়ে শুরু, কোন কাব্য কীভাবে বা কী দিয়ে শুরু হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। গ্রীষ্ম ঋতুর বর্ণনা দিয়ে শুরু, আর বসন্ত ঋতু দিয়ে বর্ণনা শেষ। খুব গুরুত্বপূর্ণ তথ্য এটি। আমরা কাব্য পরিচয় দেখে নিই। ঋতুসংহার, মনে রাখবে যে এখানে ঋতু পরিবর্তনের যে বৈচিত্র্য সেটি শুধু নয়, আমরা প্রথমেই মাথায় ঢুকিয়ে নেব। তোমরা সবাই জানো গ্রীষ্মকালে যে পরিবেশ থাকে আমাদের আবহাওয়ার, শীতকালে সেই পরিবেশ থাকে না। শীতকালে যে পরিবেশ থাকে বসন্তকালে থাকে না। কালিদাসের অসাধারণ কৃতিত্ব হচ্ছে 6টা ঋতুর যে বৈচিত্র্য সেটা শুধু নয়, সেটা শুধু হলে তিনি কালিদাস হতেন না। 6টা ঋতুর যে বৈচিত্র্য, সেই ঋতুর বৈচিত্র্য আমাদের মনোলোকেও বৈচিত্র্য সৃষ্টি করে। এটাই কালিদাস এখানে আনতে চেয়েছেন। এই কাব্যে কালিদাসের মূল ক্ষেত্র কিন্তু এটাই যে বাইরের প্রকৃতি আমাদের মনের ভিতরে কতটা প্রভাব বিস্তার করে। তোমরা দেখবে, তোমরা নিজেরাও দেখবে যে বর্ষাকালে দেখবে কারো যদি প্রেমিক তাকে ছেড়ে চলে যায়, বা প্রেমিকা কারো যদি ছেড়ে চলে যায়, আর বর্ষাকালে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখবে তোমার দুঃখটা পার্সেন্টেজে বেশি হবেই। এই দুঃখটা তোমার কিন্তু আকাশ পরিষ্কার থাকলে হয় না। আমাদের কোনো ছাড়াছাড়ি ব্যাপার না হলেও মেঘ যখন গুমোট হয়ে থাকে তখন আমাদের মন দেখবে, যদি অনুভবী ব্যক্তি হও বুঝতে পারবে, একা থাকলে বুঝতে পারবে মন কিছুটা হলেও ভারাক্রান্ত। মনে রাখবে প্রকৃতির লীলা বৈচিত্র্যের সঙ্গে আমাদের মনের লীলাও কিন্তু চলে সমান্তরালভাবে। এই যে প্রকৃতির বর্ণনার সঙ্গে মানুষের মনোলোক উদ্ঘাটনের কাজটি ঋতুসংহারের কবি এইটাই মুন্সিয়ানার সঙ্গে করেছেন, এটাই তার মূল ক্ষেত্র। আমরা বিভিন্ন ঋতুর তিনি দারুণ বর্ণনা দিয়েছেন। প্রচণ্ড গ্রীষ্মকালের তার যে ক্ষেত্র, আমরা দেখব বর্ষাকালের ক্ষেত্র, বাজ পড়ছে বর্ষাকালে, গাছপালা পাতা সবুজ হয়ে উঠছে। শরৎকালকে কবি নারী রূপে কল্পনা করেছেন, কাশ ফুল ফুটছে। আমরা দেখতে পাই যে যখন হেমন্তকাল, সেই হেমন্তকাল শালিধান পরিপক্ক একদম,
আবার শীতকালে ধান আখ এই দ্রব্যগুলি পাচ্ছি। তাহলে তিনি ঋতুর কিন্তু পুরো বর্ণনা দিচ্ছেন, আর সেই সঙ্গে তিনি কিন্তু আমাদের এই মানুষ আর প্রকৃতিকে এক সুতোতে বেঁধে দিয়েছেন এই কাব্যের। এটা মূল ক্ষেত্র। এই কাব্যের মূল ক্ষেত্রটি ওই জন্য আলাদা করে কালার করেছি। মনে রাখবে, আমরা ঋতু সংহারের এইটি তার মধ্যে পাই। প্রতিটি শ্লোক এই কাব্যের যেন স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ, কারণ এক একটা ঋতুর ক্ষেত্র আসছে। তো কালিদাসের এটি যেহেতু যৌবন বয়সের রচনা, তাই যৌবনের বন্দনা, সৌন্দর্যের জয়গান আমরা এই কাব্যের মধ্যে পাই। রবীন্দ্রনাথের দৃষ্টি এড়িয়ে যায়নি ঋতু সংহারের যৌবন বন্দনা, সেই জন্য তিনি লিখেছেন এর মধ্যে তরুণ তরুণীর যে মিলন সঙ্গীত আছে, তাতে স্বরগ্রাম তালের নিচে সপ্তক থেকেই শুরু হয়েছে, শকুন্তলা কুমার সম্ভবের মতো তপস্যার উচ্চতম সপ্তকে গিয়ে পৌঁছায়নি। অর্থাৎ আমরা যৌবনের জলতরঙ্গের মধ্যে পাই। আমরা এর টিকা আমরা দিয়ে দেবো, আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। আমরা অনুবাদ আমরা দিয়েছি, আরও থাকলে আমি দিয়ে দেবো। 6টা অনুবাদ দেওয়া গেছে। এবার আসছি আমরা মেঘদূত। এটি কালিদাসের, তোমরা সবাই জানো কালিদাসের শ্রেষ্ঠ কাব্য মেঘদূত। কালিদাসের শ্রেষ্ঠ কাব্য মেঘদূত। মেঘদূত তুমি আমার কাছে একবার শোনার চেষ্টা করো। মেঘদূত তুমি হয়তো অনেকবার অনেক রকমভাবে পড়েছো, শুনেছো, একবার আমার কাছে একটু মন দিয়ে শোনো। কালিদাসের মেঘদূতের তার চরিত্র যক্ষ, কুবের পত্নী, সিদ্ধাঙ্গনা, গ্রাম্যবধূ, এছাড়া প্রকৃতির তো বিভিন্ন গাছপালার বর্ণনা আছে, স্থানের বর্ণনা আছে, সেগুলো আমরা ভিতরে পাবো। এটি গীতিকাব্য বা খণ্ডকাব্য। 128টি শ্লোক আছে, দারুণ গুরুত্বপূর্ণ তথ্য। মন্দাক্রান্ত ছন্দে লেখা, দারুণ গুরুত্বপূর্ণ তথ্য। 2টি অংশ, পূর্ব মেঘ উত্তর মেঘ। পূর্ব মেঘ উত্তর মেঘ রয়েছে আমরা এই কাব্যের মধ্যে দেখতে পাবো। আর মল্লিনাথ বিখ্যাত একজন টিকাকার, তিনি মেঘদূতের উৎস বলছেন রামায়ণে সীতার কাছে রাম কর্তৃক হনুমানকে দুধরূপে প্রেম, এই ঘটনাটা। এছাড়া মহাভারতের নল দময়ন্তীর কাহিনীতে দময়ন্তী একটি হাঁসকে দূত করে প্রেমিকের কাছে পাঠিয়েছিলেন, সেটাও দূত আমরা পেয়েছি। কালিদাস যে মেঘদূত লিখলেন সেটিকে কেন্দ্র করে অনেকেই দূতকাব্য লিখেছেন পরবর্তীকালে, যেমন দীনবন্ধু মিত্রের নীলদর্পণকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি দর্পণমূলক নাটক যেমন লিখেছিলেন, কালিদাসের মেঘদূতকে অনুসরণ করে অনেকেই দূতকাব্য লিখেছিলেন। আমরা কাব্যটির এবার কাহিনীতে আসছি। অলকারপুরীর অধিপতি কুবের, তার এক ভৃত্য হচ্ছে যক্ষ। সেই যক্ষ মানস সরোবরে তাকে পাহারায় নিযুক্ত করা হয়েছিল। কুবের যেহেতু তিনি তার আরাধ্য দেবতার পুজো করতেন এবং সেই মানস সরোবর থেকে পদ্ম ফুল তোলা হতো, আর সেই মানস সরোবর পাহারার দায়িত্বে রাখা হয়েছিল যক্ষ বলে একটি অনুচরকে। কিন্তু যক্ষর নতুন বিয়ে হয়েছে, সেই জন্য যক্ষ মানস সরোবর তীরে পাহারা গেছে, ডিউটি করছে, কিন্তু তার মন সেখানে স্বপ্নের মধ্যে বিরাজ করছে। অর্থাৎ তার প্রিয়াকে নিয়ে সে একটা মানস ক্ষেত্রের মধ্যে রয়েছে। মানস সরোবরের তীরে সে প্রিয়াকে নিয়ে সে মানস অভিসারে চলে গেছে। তো সেই অবস্থাতে মত্ত পাগল কিছু হাতি বা এক দল হাতি, তারা মত্ত হাতি বলা যেতে পারে, সেই হাতিগুলি মানস সরোবরে গিয়ে সেই পদ্ম ফুলগুলোকে তছনছ করে দিয়েছে। এই ঘটনার পর কুবের যখন জানতে পারলেন, তখন যক্ষকে মারলেন না, যক্ষের কোনো শারীরিক শাস্তি বিধান করলেন না। যক্ষকে শুধু একটা কাজ করলেন, তাকে তার প্রিয়া থেকে দূরে সরিয়ে দিলেন। যার কথা ভেবে তুমি আমার কাজের কর্তব্যের গাফলতি করলে, তোমাকে তার কাছ থেকে 1 বছরের জন্য নির্বাসন দণ্ড দিলাম। তুমি কৈলাস থেকে চলে যাও রামগিরি পর্বতে পাদদেশে। কৈলাসে মানস সরোবরে সে তো পাহারা দিত, আর তার প্রিয়া তো আছে অলকাপুরীতে। আর রামগিরি পর্বত হচ্ছে দক্ষিণ ভারতের একটি পার্বত্য অঞ্চল। সেই রামগিরি পর্বতের পাদদেশে তাকে নির্বাসন দেওয়া হলো। ছিল উত্তর ভারতে, তাকে যেতে হলো দক্ষিণ ভারতে। কতদিনের জন্য? 1 বছরের জন্যে। মনে রাখবে, এই কাব্যে আমরা দেখতে পাই যে আষাঢ়স্য প্রথম দিবসে, মনে রাখবে কাব্যটি শুরু হচ্ছে আষাঢ় মাসের বর্ণনা দিয়ে। আষাঢ়ের প্রথম দিবসে পূর্ব মেঘের বর্ণনা দিয়ে শুরু হচ্ছে। সেখানে
যক্ষ রামগিরি পর্বতে পাদদেশে নির্বাসিত এবং সেখানে থাকতে থাকতে সে হাঁপিয়ে উঠেছে। সে কোনো রকম কোনো অবলম্বন পাচ্ছে না, কোনো মাধ্যম পাচ্ছে না তার প্রিয়ার কাছে তার দুঃখের কথা বা তার বিরহ যন্ত্রণাকে পৌঁছে দেওয়ার জন্যে। মানুষ যখন মানুষকে সঙ্গী হিসেবে পায় না, মানুষ যখন চরম দুঃখের দিনে, মানুষ যখন চরম বিরহের দিনে, মানুষ যখন মানুষকে পায় না কাছে, তখন মানুষ সে অপ্রাণীবাচক বা মনুষ্যতর ক্ষেত্রকে সে অবলম্বন করে। মনে রাখবে, কোন একজন ব্যক্তির ছেলে আমেরিকায় চাকরি করে, ছেলে আর আসে না, তখন দেখবে সেই ব্যক্তি বাড়িতে কুকুর পোষে। মনে রাখবে, সে কুকুরের মধ্য দিয়ে তার ওই 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 গ্যাপ বা ওই যে ঘাটতি, ছেলের যে ঘাটতি সেটা পূরণ করে। মনে রাখবে, কোনো প্রিয়ার তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেছে, তো সে তো তাকে ছাড়তে পারছে না, তখন তার চুলকে মনে রাখবে, তার চুলকে এক বেনি করে সেই বেনিটাকে জাপটে ধরে সে তার প্রিয় ভেবে সে তাকে জাপটে ধরে যেটুকু তৃপ্তি পাওয়া যায়। এক বেনি হিয়া ছাড়ে না মলিন কাঁথা, সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতা আছে, দেখবে। তো এই যে আমাদের এটা আমরা যখন বাস্তবে যখন ভাবি, যখন আমরা আচার্য দণ্ডী নিরিখে যখন ভাববো, তখন আমরা বলবো যে এগুলো পাগলের ক্ষেত্র। কিন্তু যখন আমরা সেই ভাবাবেশে আমরা চলে যাই, তখন আমরা অনুভবে বুঝতে পারি, হ্যাঁ, যে কোনো মানুষই কিন্তু এরকম পাগল হয়। মরা ব্যক্তিকে জড়িয়ে ধরে যারা কাঁদে, তার যদি সেই সময় এই যুক্তিবোধ থাকতো যে উনি মারা গেছেন, তাহলে সে কি জড়িয়ে ধরে কাঁদত? আসলে সে মরাটাকেই তখন জ্যান্ত ভাবছে। সেই রকম যার সেই ভাবনার জগৎটা, সেই বিরহের জগৎটা, সেই চাওয়া অথচ পাচ্ছে না, তখন সেই ক্ষেত্রের মধ্যে চলে গেলে মনে রাখবে, পাশ বালিশটাকেও মানুষ ভাবা যায়। দূর থেকে একজন যখন বাস্তবে মাটিতে দাঁড়িয়ে আছে, সে হি হি করে হাসতে পারে, কিন্তু তার হাসিটার এখানে ভাবের আবেগের সঙ্গে কিন্তু মিলবে না। আমরা এখানে বলবো যে মেঘদূত এই কাব্যটি সেই নিরিখে অসাধারণ, কারণ এই যক্ষ সে মেঘকে বলছে যে তুমি দূত হয়ে আমার মনের কথা তুমি গিয়ে আমার প্রিয়ার কাছে জানাও। তাহলে মেঘ কি কারো কথা শোনে? মেঘ তো নির্জীব পদার্থ। এই চেতন অচেতন বোধ, এইটা বললাম, যারা প্রচণ্ড আবেগ বিহ্বল হয়, এটা পজিটিভ ক্ষেত্র হতে পারে, নেগেটিভ ক্ষেত্র হতে পারে। যারা প্রচণ্ড আবেগ বিহ্বল হয়ে যায়, তখন মনে রাখবে সেটি যুক্তি মানে না। তাই পূর্ব মেঘের যাত্রাপথে মনোরম বর্ণনা দিচ্ছেন, কি সুন্দর বর্ণনা পূর্ব মেঘের ক্ষেত্রে। পূর্ব মেঘ সে যে যাবে, সেটা তো যক্ষ তার মানস নেত্রে দেখে সেটা বর্ণনা দিচ্ছেন। আসলে মেঘ কোন দিকে যাবে না যাবে সেটা তো যক্ষ তার নিজের মানুষ নেত্রে দেখছেন। সেই জন্য সিদ্ধাঙ্গনারা তাকিয়ে দেখবে মেঘ উড়ে চলেছে, পূর্ব মেঘ দেখবে। মেঘকে সে বলছে যে তুমি যাও, তুমি এইভাবে উত্তর দিকে যাও, ওগো মেঘ, তুমি গেলে দেখবে কত কত তুমি সম্মান পাবে। তুমি এইভাবে গেলে দেখবে কত কত মানুষ তোমাকে হাঁ করে তাকিয়ে দেখবে, কত কত পাখি দেখবে, কত কত তুমি সেই জনমণ্ডলীর ওপরে কত কত নদীর উপর দিয়ে তুমি যাবে। সেটা কি তোমার কম পাওয়া গো? ওগো মেঘ, তুমি যাও আমার প্রিয়ার কাছে আমার খবরটা নিয়ে যাও, তুমিও অনেক কিছু পাবে। সেজন্য সিদ্ধাঙ্গনারা তাকিয়ে দেখবে, গ্রাম্য বধূরা দেখবে, পর্বত দেখবে, আম গাছের ওপর দিয়ে সে যাবে, রেবা নদীর উপর দিয়ে যাবে, হরিণের দল তারা কি সুন্দর খেলে বেড়াচ্ছে সেটা তো মেঘ দেখতে পাবে। কন্দলি এক ধরনের গাছ, ময়ূরের কেকারব শুনতে পাবে, দশান্য দেশের ওপর দিয়ে যাবে, কেতকীর বেড়ার ওপর দিয়ে যাবে, জাম গাছের ডালের ওপর দিয়ে যাবে, হাঁসের দলকে দেখতে পাবে, বেত্রবতী নদী, শিপ্রা, নির্বন্ধা, সিন্ধু নদী, ব্রহ্মবর্ত, কুরুক্ষেত্র, এই সমস্ত জায়গাগুলোকে, নদীগুলোকে দেখতে পাবে, উজ্জয়িনীকে দেখতে পাবে ওই মেঘ। অবন্তী দেশের উদয়ন, সেই কথাগুলো বৃদ্ধদের মুখে শুনবে। বৃদ্ধরা সেই উদয়নের সেই কাহিনী তারা বলবে, মহাভারতের কাহিনী, উদয়নের কাহিনী আছে,
সেই কাহিনী তারা বলবে, বৃদ্ধগণরা বসে বসে বলবে, আর মেঘ শুনবে, মেঘের কত ভালো লাগবে। সারস দেখবে সে, সিপ্রা নদীকে দেখবে সে, এবং শেষমেশ সে পৌঁছাবে কোথায়? অলকায়। তাহলে ওগো মেঘ, তুমি যাও, আমার বিরহের এই খবরটা আমার প্রিয়াকে অলকাপুরীতে যাও, কিন্তু তুমিও পাবে ওগো মেঘ। তুমি কত কত জনমণ্ডলী, কত কত তোমাকে সিদ্ধাঙ্গনা, কত কত গ্রাম্য বধূরা তোমাকে তাকিয়ে দেখবে, কত কত নদী পাবে তুমি, কত কত তুমি নগরী পাবে ওগো মেঘ, তোমার পাওয়াটা কি কম? তাই এই বর্ণনা আমরা বলবো যে এই পর্যন্ত হলো পূর্ব মেঘ, আর অলকার পৌঁছে যেই যাবে তুমি, সেই অলকাপুরীতে হলো উত্তর মেঘ। সেই উত্তর মেঘে কী পাওয়া যাবে না, উত্তর মেঘ হচ্ছে সেই অলকাপুরীর অট্টালিকার লাবণ্যময়ী নারীদেরকে দেখতে পাবে, লীলাপদ্ম, কুরুবক, শিরীষ, সেই লীলাপদ কুরুবক মাথায় নিয়ে, লীলাপদ্ম হাতে নিয়ে সেই মেয়েগুলি আবার তাদের সীমন্তে কদম্ব ফুল নিয়ে, গাছ ফুলে ভরা ভ্রমর, ময়ূরগুলি পেখম মেলবে, মন্দাকিনী নদী সেখানে, নারীরা ঘুরে বেড়াচ্ছে, মন্দার গাছের ছায়া পাবে, এগুলো পাবে উত্তর মেঘ। সেই উত্তর মেঘের বর্ণনা দিচ্ছে আমাদের যক্ষ। আসলে উত্তর মেঘ সে গেছে না যায়নি, যক্ষ তো সেইগুলো নয়। যক্ষ আসলে যক্ষ নিজের মানস যাত্রাটা হয়ে গেছে কি, সেটাই হয়ে গেল মেঘের সঙ্গে সম্পৃক্ত। আসলে মেঘ গেছে কি যায়নি সেটা তো কথা নয়, সে তার মানস নেত্রে মেঘকে দেখতে পাচ্ছে। আমরা বলবো উত্তর মেঘে দেখতে পাচ্ছি যে সেইখানে যক্ষের জন্যে প্রচণ্ডভাবে চিন্তিত, যেখানে অন্য মেয়েরা তারা অধরগুলো যাদের বিম্বাধর, বিম্ব ফলের মতো অধর, যাদের চকিত অরুণীর মতো চাহনি, সেই অলকাপুরীতে যক্ষ প্রিয়া কী করছে? দুঃখে শীর্ণ হয়ে গেছে, মলিন বসনা। সে এক ফালি চাঁদের মতো একদম সরু হয়ে গেছে, এক বেনি ধারণ করে শুয়ে আছে। তোমরা বলো না, সত্যি করেই মেঘকে কি এক বেনি যক্ষ প্রিয়াকে দেখতে পাচ্ছে না? যক্ষই নিজের কল্পনায় মেঘের মাধ্যমে সে দেখতে পাচ্ছে। বিনা তারগুলি যেন অশ্রু ভেজা, চোখ দুটি ফোলা, ঠোঁট দুটি মলিন, তার ঠোঁট দুটি মলিন। আর অলকাপুরী অন্য মেয়েদের, তাদের ঠোঁট কিন্তু বিম্ব ফলের মতো। এক বিরহীর কাছে এক বিরোহিনী চিত্তের বার্তা পৌঁছে দেওয়ার কাহিনী হলো কি? মেঘদূত। এক বিরহীর কাছে বিরোহিনী চিত্তের বার্তা পৌঁছে দেওয়ার কাহিনী হচ্ছে মেঘদূত। তাহলে মেঘকে দূত করে সে পাঠাচ্ছে। এখন মেঘ সেই দূত হয়ে গেল না, যক্ষই তার মানস নেত্রে দেখে নিল যে মেঘ এইভাবে গেছে এবং মেঘ এইভাবে গেলে এই জিনিসগুলো পাবে। ঠিক আছে, আমরা এর মূল্যায়নে কি দেখতে পাবো না? এর মূল্যায়নে আমরা বলবো যে এটিকে অনেকে দূত কাব্য হিসেবে তো চিহ্নিত করেছেন, বা অনেকে দূত কাব্য লিখেছেন এটিকে অনুসরণ করে, যেহেতু দূত হিসেবেই পাঠিয়েছে। আর প্রেম যে মানুষকে কত মূঢ় ও বুদ্ধিহীন করে তোলে তা বোঝা যায় যক্ষকে দেখলে। কালিদাস যক্ষকে এক বিরহ উন্মাদ প্রেমিক রূপে চিত্রিত করেছেন। তার বিরহ তার চেতন অচেতন জ্ঞান লুপ্ত করেছে। চেতন অচেতন জ্ঞান থাকে না যখন বিরহ যন্ত্রণা চলে আসে। আর আমি বলেছি তোমাদেরকে যে আলংকারিক ভামহ, দণ্ডী নয়, আলংকারিক ভামহ বলছেন অযৌক্তি মত, এই ধরনের ঘটনা অযৌক্তির দোষে জড়িত। আসলে ভামহ বাস্তবে মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন জড় পদার্থকে এইভাবে দূত করে পাঠাচ্ছে যার কোনো যুক্তি নেই। আসলে উনি কাব্যের নিরিখে উনি দেখছেন না, উনি একদম সেই ক্লাসিক সাহিত্য বা রিয়েল একটা ক্ষেত্রের মধ্যে উনি দেখছেন। কাব্য কিন্তু মনে রাখবে সবসময় বাস্তবের মাটির ওপর, রূঢ় মাটির ওপর চলে না। কাব্যকে ওই আকাশের মধ্যে অনেক সময় কাব্য সেই বলাকার মতো ভেসে যায়। রবীন্দ্রনাথ সেই মেঘদূত নিয়ে লিখলেন, কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতল স্পর্শ বিরহ। ছেলেমেয়েরা রবীন্দ্রনাথ আবার দেখালেন, কালিদাস একটা যক্ষের বিরহ দেখালেন। আর রবীন্দ্রনাথ এই কাব্যটি তিনি শান্তিনিকেতনে তাকিয়ার ওপর বসে, সেই দুপুর বা বিকেল দিকে তাকিয়ার ওপর বসে যখন আকাশে প্রচণ্ড মেঘ করেছিল, যদিও সেটা বর্ষাকাল নয়, তখন বর্ষা আসেনি, তখন তিনি সেই তাকিয়ার ওপর বসে তিনি কালিদাসের মেঘদূত পড়ছিলেন। আর তারপর ভেবেছিলেন এটাকে নিয়ে
ইনিমিনি কিছু লেখা যাক। তারপরেই আমরা পেলাম তার লেখা বিখ্যাত কবিতা মানসিক কাব্যের মেঘদূত কবিতা, যেটি আমরা বলবো যে যে প্রবহমান সমিল প্রবহমান পয়ারে লেখা, সমিল প্রবহমান পয়ারে লেখা রবীন্দ্রনাথ লিখলেন। রবীন্দ্রনাথ যেটি বলতে চাইলেন, রবীন্দ্রনাথ যেটি বক্তব্য, যে কালিদাসের যক্ষকে দেখে উপলব্ধি করতে হবে আমাদের। কালিদাসের ওই কাব্যে আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি একজন যক্ষ রামগিরি পর্বতে পাদদেশে তিনি নির্বাসিত 1 বছরের জন্যে। তার প্রচণ্ড বিরহ যন্ত্রণা, শেষ পর্যন্ত তিনি এতটাই আবেগবিহ্বল, এতটাই বিরহকাতর হয়ে উঠলেন যে মাথার ওপর মেঘকে দেখে তিনি তাকেই দূত হিসেবে তিনি নির্ধারণ করলেন এবং তাকে পাঠালেন অলকাপুরীর দিকে। তাই পূর্ব মেঘ উত্তর মেঘ পেলাম। কিন্তু সত্যিই কি ওই কালিদাসের ওই একটি কাব্যের মধ্যেই যক্ষ রয়ে গেল, না যুগের পর যুগ আমরা সেই যক্ষকে যুগের পর যুগ আমরা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি? আমাদের যাদের সেটি উপলব্ধি করার ক্ষমতা আছে, আমরা জানি যে প্রত্যেকটা মানুষ আমরা বিরহ যন্ত্রণায় ভুগি। আমরা প্রত্যেকটা মানুষ মনে রাখবে যার সঙ্গে মিলিত হতে যায় তার সঙ্গে আমরা পুরো মিলিত হতে পারি না, কারণ তার সঙ্গে মিলিত হতে গিয়ে আমরা তাকে পুরোপুরি আমরা পাই না। আমরা যেমন চাই, যাহা চায় তাহা পায় না, যাহা পায় তাহা চায় না। আমরা যারা যুগের পর যুগ মানব জাতি রয়েছি, যদি আমাদের সেই গভীর উপলব্ধি থাকে রবীন্দ্রনাথের মতো, তাহলে আমরা বুঝতে পারব যে আমরা প্রতিটি মানুষ আমরা বিরহ যন্ত্রণায় আকীর্ণ হই। আমরা যাকে ভাবি যে এ আমার অত্যন্ত প্রিয়, তার সঙ্গে যখন মিলিত হতে যায় তখন যদি উপলব্ধির ক্ষমতা থাকে তখন বুঝতে পারবো যে ওকে তো সম্পূর্ণ আমি চিনি না, আমি শুধু তো অনুমান করি। একবার তুমি ভেবে দেখবে, তুমি যাকে প্রচণ্ড ভালোবাসো এবং তুমি নির্দিষ্টভাবে বা স্থিরভাবে জানো যে ও আমাকে ভালোবাসে, সেটা কিন্তু অনুমান। দেখবে অনুমানটা যখন আমাদের মেলে না তখন বলি সে হচ্ছে ভিলেন, আর অনুমানটা কিছুটা যখন মেলে তখন বলি যে আমি ঠিক ব্যক্তিকে চয়েস করেছিলাম। তারপর আবার তাকে পাওয়ার পর দেখবে কয়েক বছর পর আবার দেখবে ফাটল ধরে। আসলে আমরা যার সঙ্গে মিলিত হতে চাই তার সঙ্গে আমরা পুরোপুরি মিলিত হতে পারি না বলেই সমস্যাটা। আমরা যখন বুঝে যাই যে এর সঙ্গে চেয়েছিলাম মিলিত হতে এবং হলাম, তবুও কিন্তু মনে রাখবে তার সঙ্গে একটা গ্যাপ থেকে গেছে, কারণ তাকে তুমি জানো না। সে একটা রহস্যময় সত্তা তোমার কাছে, যে সত্তার সঙ্গে তুমি মিলিত অবস্থায় আছো সেও তোমার কাছে মনে রাখবে অনেক দূরের সেই রবীন্দ্রনাথের নির্দয়াত্রা কবিতার মতো বিদেশিনীর মতো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই রাধাকে চিনতে পারলেন না, যে আমি যে রাধাকে ভালোবাসি, আমি যে রাধার সঙ্গে মিলিত হই, তো রাধার সঙ্গে মিলিত হতে গিয়ে আমি আমারটা বুঝতে পারি, আমি কতটা তৃপ্তি পাই, আমি রাধাকে ভালোবেসে কতটা আমি শান্তি পাই, আমি সুখী হই, সেটা আমি জানি। রাধা কতটা পায় সেটা তো আমি শুধু অনুমান করি। রাধা প্রকৃতপক্ষে কতটা আনন্দ পায় আমার সঙ্গে মিলিত হয়ে, সেটা তো আমি কোনো দিনই বুঝতে পারি না, সেটা তো শুধু রাধাই জানে। তো সেটা যদি জানতে হয়, অর্থাৎ এই গ্যাপটাকে যদি পূরণ করতে হয়, তাহলে কি করতে হবে না? তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে তিনি একই দেহে রাধা এবং কৃষ্ণ রূপে তিনি জন্মগ্রহণ করলেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদয়ে করি। সেই দুই রূপ এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। এই যে রস আস্বাদন, যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটার পরিপূর্ণতার জন্যে ভগবান কৃষ্ণ তিনি একই দেহে
রাধা এবং কৃষ্ণ মিলিত বিগ্রহ রূপে চৈতন্য রূপে জন্মগ্রহণ করলেন 1486 সালে। মনে রাখবে, আমরা তো আর ভগবান কৃষ্ণ নই, সেটা ভগবান কৃষ্ণ, আমরা তো ভগবান কৃষ্ণ নই। ফলে আমরা তো আমাদের প্রিয়াকে নিয়ে আলাদা আরেকটা ফিগার দুজনে মিলে একসঙ্গে হতে পারবো না। ফলে আমাদের বিরহ যন্ত্রণা আমৃত্যু থেকে যাবে। আমাদের ওই মাঝখানে যে গ্যাপটা, ওই মাঝখানে যে বিরহের যে নদীটা, ওই দিকে আমার প্রিয়া, এই দিকে আমি, সেই মাঝখানে বিরহের বা মাঝখানে তাকে ঠিকমতো না পাওয়ার যে যন্ত্রণার যে বিরহের ক্ষেত্র, সেটি আমরা কোনোদিন অতিক্রম করতে পারি না। আমরা তাই বলবো যে কালিদাসের মেঘদূত রবীন্দ্র দৃষ্টিভঙ্গিতে, রবীন্দ্রনাথের মানসিকতায় কতখানি চেঞ্জ হয়ে গেল, রবীন্দ্র ব্যাখ্যায়, রবীন্দ্র অনুভবে কতখানি চেঞ্জ হয়ে গেল, আমরা সেটা বোঝানোর চেষ্টা করলাম। আমি এটা রাধার সম্পর্কেও বলতে পারি। মনে রাখবে যে আজও কত শত রাধা কাঁদছে। যেমন যক্ষ প্রিয়াকে না পেয়ে যেমন তার বিরহ যন্ত্রণা, সেটা এক যক্ষ নয়, আমরা যুগের পর যুগ কত কত যক্ষ আমরা পাবো। মনে রাখবে, সেই রকম আমরা রাধাও কিন্তু যুগের পর যুগ পায়। আজও দেখবে রাধা কাঁদছে। যে রাধা তার প্রিয়কে পেয়ে গেছে সেও কাঁদছে। যদি তার অনুভব থাকে, সে কোনোদিন মিলতে পারবে না তার প্রিয়ের সঙ্গে, একটা গ্যাপ থেকে যাবে। সে ধরে নেয় XYZ যে আমি পেয়ে গেছি, এটা তার অনুমান, এটা তার অনুমান। আমরা মেঘদূত কবিতা আমরা ব্যাখ্যা করলাম, ছেলেমেয়েরা মেঘদূত এর গভীর জায়গাটা পরিষ্কার হলো, বোঝা গেল প্রত্যেকের কাছে বোঝা গেছে। আমরা তার অনুবাদ আমরা দেখলাম, মেঘদূতের তার অনুবাদ আমরা পেলাম, প্রচুর অনুবাদ আছে, দেখবে তোমরা সেই অনুবাদগুলো। এবার আসছি কালিদাসের মহাকাব্য নিয়ে। কালিদাসের মহাকাব্য দুটি, একটা হচ্ছে কুমার সম্ভব, আর হচ্ছে রঘুবংশ। কুমার সম্ভব আর রঘুবংশ। কুমার সম্ভবের তথ্য আমরা দেখতে পাচ্ছি, সতী পরে আবার পার্বতী হয়েছে। সতী পরে পার্বতী হয়েছে, মানে হিমালয়ের কন্যা, পর্বতের কন্যা, তাই পার্বতী। সতী ছিল দক্ষ রাজার মেয়ে, তাই দক্ষ নামটা এসছে। শিব, হিমালয়, মেনকা এই চরিত্রগুলি রয়েছে। নারদ, তারকাসুর, ব্রহ্মা, ইন্দ্র, কামদেব, রতি, অঙ্গিরা, অত্রি, বশিষ্ঠ, কার্তিক, এই চরিত্রগুলো আমরা পাই। 17টি স্বর্গ, ছেলেমেয়েরা তোমরা দেখতে পাচ্ছ 17টি স্বর্গ এই কাব্যের মধ্যে রয়েছে, মহাকাব্যের মধ্যে 17টি স্বর্গ। আর এটি শিবপুরাণ থেকে নেওয়া হয়েছে প্রধানভাবে, আমি প্রধানভাবে লিখেছি শিবপুরাণ। কাব্যটির কাহিনী কি আছে না, তোমরা একটা অংশ পর্যন্ত সবাই জানো, তারপরেরটা কেউ হয়তো না জানতে পারো। সতী দক্ষ রাজা সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই জানি সবাই, এটার জন্য আমরা আলাদা করে পড়িনি, বাড়িতে ঠাকুমাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সতীর পিতা দক্ষ, সতী পিতার অমতে লাভ ম্যারেজ করেছিল কাকে? হিমালয়কে বিয়ে করেছিল। তাই সেই সতীর তার বাবা তাকে নেমন্তন্ন করেনি, তারপর সতী চলে গেছিল। তারপর তো জানো তার পিতা তাকে অপমান করেছিল, সতী সুইসাইড করেছিল। সতী সুইসাইড করার পর তারপর মহাদেব আবির্ভূত হলো, তারপর শ্বশুরের মাথাটা কেটে দিল, ছাগলের মাথা নিয়ে সেট করা হলো। তারপর মহাদেব তিনি তো তণ্ডুমুনির কাছে একটা স্পেশাল নৃত্য শিখেছিলেন, তাণ্ডব নৃত্য। সেই নৃত্যটি তিনি সতীকে কাঁধে নিয়ে সেই নৃত্য দিয়ে তিনি পৃথিবীকে একবারে উল্টিয়ে পাল্টে একদম তেপাল্টা করে দেবেন। ওই নাচ নাচলে তো পৃথিবী উল্টিয়ে যাবে মহাদেবের পায়ের ভারে। তখন বিষ্ণু এলো, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করে কাটলো। আমাদের তারাপীঠে সেখানে সতীর চোখ পড়েছে, দেখবে অন্য জায়গায় অন্য কিছু পড়েছে। তা যাই হোক, আমরা এ ঘটনা জানি। তারপর মহাদেব তিনি ধ্যানে বসে গেলেন। মহাদেব ধ্যানে বসে রইল, অসুবিধা কিছু নেই। এদিকে সতী আবার গিরিরাজের ঘরে তিনি উমারূপে জন্মগ্রহণ করলেন, পার্বতী যাকে বলা হলো, পার্বতী তার নাম, উমা তার নাম। মেনকা এবং গিরিরাজের গৃহে তিনি জন্মগ্রহণ করলেন। সেই উমা আস্তে আস্তে বড় হতে লাগলো। এদিকে মহাদেব তার সঙ্গে তো সেই
উমার মিলন ঘটাতে হবে, এদিকে আবার মহাদেবকে তো বিপদের সময় খুব প্রয়োজন হয়। তোমরা জানো মহাদেব শুধু বিপদের দিনে আছে। দেবতারা যখন পার্টি করবে তখন মহাদেব নেই। মহাদেবের জন্য বড় কষ্ট হয় আমার। বিষ খাওয়ার সময় মহাদেব তারকাসুর দেবলোক আক্রমণ করে দিয়েছে। এখন দেবতারা দৌড়ালো ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলল একটাই উপায়, মহাদেবের ঔরজাত পুত্র হতে হবে, সেই ছেলে একমাত্র তারকাসুরকে মারতে পারবে। কি ঝামেলা বলো তো। এদিকে মহাদেব তো সে স্ত্রী বিয়োগে সে ধ্যানে মগ্ন। এই অবস্থায় মহাদেবকে তাহলে কি করতে হবে না, মহাদেবের মধ্যে তার মধ্যে কাম বা সেক্স জাগাতে হবে। তার জন্যে মদনকে আনা হলো। সেই মদন মহাদেবের সামনে নৃত্য দিল। এদিকে উমা আবার নিত্য মহাদেবকে আরাধনা করত, আর এদিকে কামদেব মহাদেবের সামনে নৃত্য দিল। সে নৃত্য দেওয়ার পর মহাদেবের তার কাম বা রতি জাগলো। সেই রতি জাগার পর তার আগের একটা ঘটনা ঘটল। মহাদেবের তার তৃতীয় নেত্র থেকে আগুন বেরিয়ে গিয়ে কামদেবকে ভস্মীভূত করে দিল। কামদেব মারা গেল। কামদেব মারা যাওয়ার পর তার বউ তো একদম স্বামী বিহনে সে আত্মহত্যা করতে গেল। তার স্ত্রীর নাম রতি। তখন দৈববাণী হলো যে তুমি একটু ধৈর্য ধরো, তুমি এখনই আত্মহত্যা করো না, ওসব করতে যেও না, শিব পার্বতীর বিয়েটা হতে দাও। শিব পার্বতীর বিয়ে যেই হয়ে যাবে আর শিবের বরে কামদেব আবার ফিরে আসবে, বিয়েটা হতে দাও। তখন আবার রতি আবার সে আত্মবিসর্জন করল না। তার মানেই কামদেব আবার ফিরে আসবে। আমরা তারপর দেখতে পাই নারদের ঘটকালিতে হিমালয়ের মেয়ে পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে। সে বিয়ে বিরাট ব্যাপার। বাঘের ছাল পরে বর আসছে, বুড়ো ষাঁড়ের পিঠে চেপে, যেগুলো দেখবে অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্র যেগুলোর অনেক রসিকতা করে আধুনিক ব্যাখ্যা দিয়েছেন। তার যে বরযাত্রী সেগুলো ভূত প্রেত এসব নন্দীভৃঙ্গিয়েরা। তারপর বর বধূকে নিয়ে কৈলাসে ফিরে যান। কৈলাসে ফিরে গিয়ে সেখানে অগ্নির আগমনে শিবের তেজ সহসা স্খলিত হয়। পার্বতী সেই শিবের তেজ ধারণ করতে অসমর্থ হয়। শিবের রতি, শিবের যে শক্তি, যে রতি যেটাকে বলা হচ্ছে সেক্সে যে উদ্গীরণ, সেটা রতি ধারণ করতে পারেনি। তখন সেই শিবের শক্তি অগ্নিতে নিক্ষেপ করে। অগ্নিদেব আবার সেটা সহ্য করতে না পেরে সেটাকে জলে ফেলে দেয়। আর জলে তখন অবস্থান করছিল কৃত্তিকাগণ। কৃত্তিকাগণ হচ্ছে 6 জন স্বর্গীয় নারীর নাম। সেই 6টা স্বর্গীয় নারীকে কৃত্তিকা বলা হচ্ছে, নাম তাদের দিয়ে দিয়েছি। তারা গর্ভবতী হয়। 6 জন কৃত্তিকা একটি শিশু সন্তানের জন্ম দেয়, একসঙ্গে শিশু সন্তানের জন্ম দেয় তারা। সেই কৃত্তিকাদের সন্তান বলে শিশুটির নাম রাখা হলো কার্তিকেয়। সেই কার্তিকেয় দেবতাদের সেনাপতি হলো, নিয়ে যুদ্ধ করে তারকাসুরকে বধ করল। তারকাসুর নিধনের পর সে পুনরায় আমাদের স্বর্গের শান্তি ফিরে এলো। তাহলে আমরা বলবো যে কালিদাসের কুমার সম্ভব, কুমার কার্তিকের তার যে আবির্ভাব, কুমার কার্তিকের যে জন্ম কাহিনী, সেটা আমরা এর মধ্যে পেলাম। এবার এটার আমরা যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কি, এটার অনেকে বিরূপ মন্তব্য করেছেন। অনেকে বলেছেন এই সেক্স টেক্স এসব যৌনতা এসব আছে, কাব্যটার অনেক বদনাম করেছেন অনেকে। কিন্তু মনে রাখবে, যারা এটির প্রশংসা করেছেন তারা বলেছেন যে আমাদের জীবজগতে সৃষ্টির মূলেই কিন্তু মনে রাখবে আমাদের সেই কাম বা সেই মদনের সেই আশীর্বাদেরই কিন্তু ক্ষেত্র রয়েছে। রবীন্দ্রনাথ এই কাব্যের সপ্তম কাব্যটি সমাপ্ত, মানে সপ্তম স্বর্গে কাব্যটি সমাপ্ত হয়েছিল বলে তিনি মনে করতেন। আর এই কাব্যে আমরা বলবো যে ভোগের মধ্য দিয়ে মনে রাখবে
ভোগের পথেই তো ত্যাগের উপলব্ধি আসে। মানুষ কখনো একটা কথা মনে রাখবে, কেউ জীবনের প্রথম থেকে যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে সে ভণ্ড সন্ন্যাসী হওয়ার চান্স খুব বেশি, কারণ তার সাংসারিক ভোগ করার প্রবণতা খুব বেড়ে যাবে। আর জীবনে ভোগ করার পর যখন কেউ সন্ন্যাসী হয় তখন তার সন্ন্যাসীটা দারুণভাবে ত্যাগের হয়, কারণ সে তার আগে ভোগগুলো করে নিয়েছে। সেই জন্য ভোগের পথেই মনে রাখবে ত্যাগের উপলব্ধি হয়, সেটাই দেখানো হচ্ছে। তো হিমালয়ের বর্ণনা অপূর্বভাবে দেওয়া হয়েছে, বসন্তকালের বর্ণনা দেওয়া হয়েছে, মানে প্রকৃতির বর্ণনা আছে। আমরা চরিত্রগুলি দারুণভাবে পাবো, কাম এবং বৈরাগ্য, ভোগ ত্যাগ, উচ্ছলতা সংযম, এগুলি পাবো। রতির ক্রন্দন আমাদেরকে ব্যথিত করে তোলে। আমরা বলবো যে এই কাব্যটি তাহলে প্রকৃতি, এই কাব্যের মধ্যে চরিত্রের বিভিন্ন বিন্যাস, এই কাব্যের মধ্যে বীরত্ব, এই কাব্যের মধ্যে ভোগ এবং ত্যাগ, এই উভয়ের মেলবন্ধন কাব্যের মধ্যে পায়। আমরা এই পরের কাব্যে আসছি, রঘুবংশ। রঘুবংশ কাব্যটি তোমাদেরকে মনে রাখতে হবে 29 জন রাজার কাহিনী আছে, 29 জন রাজা। আর কালিদাস প্রাধান্য দিয়েছেন 7 জন রাজাকে, এগুলো মনে রাখবে তোমরা তথ্যগুলি। 29 জন রাজার মধ্যে 7 জন রাজাকে প্রাধান্য দিয়েছেন কালিদাস। কালিদাসের এটি শেষ মহাকাব্য, শেষ মহাকাব্য। 19টি স্বর্গ আছে এখানে। এখানে যে 7 জন রাজার কথা বলা হচ্ছে তারা মনে রাখবে দিলীপ, রঘু, অজ, দশরথ, রামচন্দ্র, কুশ এবং অগ্নিবর্ণ। এই 7 জন রাজার নাম পরপর তোমাকে মনে রাখতে হবে। দারুণ গুরুত্বপূর্ণ তথ্য এটি। এই কাব্যটি 19টি স্বর্গে বিভক্ত বললাম। আর কটি না, এটি এই কাব্যটি ওই 20 জন রাজার কাহিনী খুব সংক্ষেপে বিবৃত হয়েছে। ইক্ষ্বাকু বংশের রাজা দিলীপ, সেই দিলীপ দিয়ে কাব্যের শুরু। খুব গুরুত্বপূর্ণ, কাকে দিয়ে কাব্যের শুরু, কার বর্ণনা দিয়ে? দিলীপের বর্ণনা দিয়ে। সেই দিলীপ তিনি রূপে গুণে প্রজাপালনে রাজ্য শাসনে দারুণ দারুণ ব্যক্তি দিলীপ। দিলীপ খুব প্রশংসা করেছেন কালিদাস, কিন্তু নিঃসন্তান ছিলেন। তখন বশিষ্ঠ মুনি তাকে একটি গরু, একটি গাভীর সেবায়, নন্দিনী গাভীর সেবায় নিযুক্ত হতে বলেছিল। তারপর সেই গাভীটির সেবা তিনি করছিলেন এবং একটি সিংহ সেই গাভীটিকে খেতে আসে। তখন রাজা বলেন, এই গাভীটিকে খাওয়া যাবে না, দরকার হলে আমাকে খাও, গাভীকে খাওয়া যাবে না। তখন রাজার আত্মত্যাগ, তার চরিত্রগুণে মুগ্ধ হলো। সেই ছদ্মবেশী সিংহ, সে আসলে সিংহ নয়, ওই গাভীটাই ছদ্মবেশী সিংহ সেজেছিল। তো আমরা বলবো এই নন্দিনী গাভী রাজাকে পরীক্ষা করছিল। তার আত্মত্যাগের পরীক্ষায় রাজা যেহেতু উত্তীর্ণ হলেন, তাই রাজার ওই গাভীর বরে তার স্ত্রী সুদক্ষিণা তার গর্ভে জন্ম নিল পুত্র রঘু। তাহলে দিলীপের পুত্র রঘু কিভাবে হলো তার বর্ণনা আমরা দিলাম। এরপর সব খুব ভালোভাবে চলছে। রঘু সে বড় হয়েছে, বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করলো। রঘুর পুত্রের নাম হলো অজ। অজ বড় হয়ে পিতার আদেশে ইন্দুমতি স্বয়ম্বর সভায় যোগদান করে ইন্দুমতিকে বিয়ে করলো। তারপর তার ছেলে হলো দশরথ, অজর ছেলে হলো দশরথ। সেই দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করলো। তারপর তার 4 সন্তানের জন্ম হলো। সেই 4 সন্তানের মধ্যে স্বয়ং নারায়ণ রামরূপে জন্মগ্রহণ করলেন। আমরা তো সেই কাহিনী সবাই জানি। রামচন্দ্রকে কি করে বনে যেতে হয়েছিল, রাবণ বধ হলো, তারপর সীতাকে নিয়ে এলো অযোধ্যায়, সীতাকে পরিত্যাগ করলো, লবকুশের জন্ম হলো, সীতা পাতালে ঢুকে গেল, রামচন্দ্রের কাহিনী শেষ হলো, তারপর কুশের কাহিনী শুরু হলো। কুশ রাজা হয়েছিল, মনে হয় লব রাজা হয়নি, কুশ রাজা হয়েছিল। তার পুত্রের নাম হচ্ছে অতিথি, কুশের পুত্রের নাম অতিথি। সেই অতিথি তার পরবর্তীকালে শেষ যে কাব্যের শেষে এই রাজা সুদর্শন, অতিথি তার ছেলে। তারপর তার পুত্র হচ্ছে অগ্নিবর্ণ। এই অগ্নিবর্ণ নামটা ভালো করে মনে রাখবে। দিলীপ নাম মনে রাখবে, অগ্নিবর্ণ নাম মনে রাখবে। যদি সব নাম ভুলে যাও তবু এই দুটো নাম যেন ভুলবে না, কারণ দিলীপ দিয়ে শুরু, ভালো রাজা দিয়ে শুরু, আর বাজে রাজা দিয়ে শেষ। এই অগ্নিবর্ণ ভালো রাজা নয়। তিনি ভোগবিলাসে মেতে উঠেছিলেন, ফলে তার সময় থেকেই মনে রাখবে ইক্ষ্বাকু বংশের তার কিন্তু ভাঙন শুরু হয়ে গেল, অবক্ষয় শুরু হলো। কালিদাস আর কাব্যটাকে এগিয়ে নিয়ে গেলেন না, কারণ কালিদাসের এই মন্দ কাহিনী পরিবেশন করার কালিদাসের কোনো ইচ্ছা নেই। আমরা মূল্যায়নে কি বলবো? বিদ্যাসাগর বললেন,
সংস্কৃত ভাষায় যত মহাকাব্য আছে তার মধ্যে রঘুবংশ হচ্ছে শ্রেষ্ঠ। এটা বিদ্যাসাগর সার্টিফিকেট দিলেন। আমরা আমরা এখানে বলবো যে এই কাব্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা, শৌর্য, বীর্য এই ক্ষেত্রগুলি পায়। এই কাব্যের মধ্যে বিভিন্ন রাজার যে কাহিনীর মধ্যে আমরা ভালো মন্দ মিশিয়ে পাই। কবির কাজ অপ্রিয় সত্য উদ্ঘোষণ নয়, সে কাজে পণ্ডিতেরা আছেন। কবি কালিদাস তাই কীর্তির বেলায় মুখর এবং অকীর্তির বেলায় নীরব। এই যে বললাম, অকীর্তিটাকে তিনি দেখাচ্ছেন না, তিনি কীর্তিটাকে দেখাচ্ছেন। আমরা এই কাব্যের মধ্যে স্পেশাল কি পাই? ইতিহাস ভূগোল পাই, দারুণভাবে পাই। এই কাব্যটা স্পেশাল হয়ে গেল ইতিহাস ভূগোল বর্ণনার জন্যে। ভারতবর্ষের ভূপ্রকৃতি, জীব প্রকৃতি, মানব প্রকৃতি এখানে খাঁটিভাবে উঠে এসেছে। আমরা অত্যন্ত গুরুত্ব দেব সেই ক্ষেত্রগুলিকে। আমরা এখানে বলবো যে এই কাব্যটির মধ্যে অনেক ভূবিজ্ঞানী সেই ভূগোলের অনেক কিছু ক্ষেত্র পেয়েছেন, সেটাও আমরা এই কাব্যের মধ্যে দেখতে পাই। ছেলেমেয়েরা কালিদাসের একদম পুরো কালিদাস নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের